ওকে, তো আমরা আজকে ডে 3 আমাদের, তো আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো ইনডিটারমিনেট ফর্মস। ইনডিটারমিনেট ফর্মস মনে আছে কি ছিল? ইভালুয়েশন ইনডিটারমিনেট ফর্ম বাই এল হসপিটালস রুলস। আপনারা সবাই এল হসপিটালস রুলস এর কথা শুনছেন। যখন আপনারা ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস করতেন তখন লিমিটের কিছু অঙ্ক ছিল, লিমিটের কিছু অঙ্ক দিত। তো আমাদের লিমিটের অঙ্কে কি হইতো, আমাদের কিছু কন্ডিশন দেয়া থাকতো, যে লিমিটের একটা ভ্যালু দেয়া থাকতো যে এক্স টেন্স টু 0 বা এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 1। তো আমাদেরকে বলা হইতো যে লিমিটের ভ্যালুটা যখন বসাইতাম আমরা কিন্তু সরাসরি লিমিটের ভ্যালুটা বসাইতে পারতাম না। কথা ছিল যে যতক্ষণ অসংজ্ঞায়িত রূপ আসবে ততক্ষণ আমরা লিমিটের ভ্যালু বসাবো না, অসংজ্ঞায়িত রূপটাকে আমাদের রিমুভ করে নিতে হবে, এরকম একটা কথা ছিল আমাদের। সে আমি যদি বলি যে এরকম কিছু অঙ্ক ছিল, দেখবেন আমাদের এই যে ধরেন একটা লিমিটের অঙ্ক দেয়া, আপনারা এগুলো ইন্টারে করে আসছেন, এরকম কিছু অঙ্ক ছিল। তো এখানে বলছে এক্স টেন্স টু 0। তা আমরা অঙ্কগুলো যখন পাইতাম সরাসরি কি এক্স এর ভ্যালু 0 বসাইতে পারতাম বা এক্স এর ভ্যালু 2 বসাইতে পারতাম, তাহলে তো অঙ্কটা এক লাইনে শেষ হয়ে যেত। কিন্তু আমরা পারতাম না কেন? আমাদেরকে কথা ছিল যে আপনি ভ্যালুটা বসান, কিন্তু যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত রূপ পাবেন ততক্ষণ বসাবেন না। মানে ধরেন আপনি এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলেন, তাহলে অন বাই জিরো, অন বাই জিরো মানে কি ইনফিনিটি। তারপরে এই জায়গা অন বাই সাইন জিরো, সাইন জিরো ভ্যালু কি 0, তার মানে অন বাই জিরো ইনফিনিটি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, দ্যাট মিনস এটা একটা ইনফিনিটি। আমাদের বলতো যতক্ষণ অসংজ্ঞায়িত রূপ আসবে ততক্ষণ পর্যন্ত আপনি লিমিটের ভ্যালু বসাবেন না, যখন দেখবেন অসংজ্ঞায়িত আর আসে না ওই ভ্যালুটা বসাইলে তখনই আপনি ওই ভ্যালুটা বসায় দিবেন। তো এখন কথা হচ্ছে যে এই অসংজ্ঞায়িত রূপকে দূর করার জন্য আমরা অনেক পন্থা অবলম্বন করতাম, মাঝখানে অনেক ক্যালকুলেশন করতাম, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতাম। তো এর মাঝে একজন ব্যক্তি ছিল এল হসপিটাল, যে যে কি করছিল একটা রুলস দিয়ে গেছিল। সে বলছিল যে আমার এই রুলসটা ফলো করেন, ফলো করলে দেখবেন আপনি হ্যালো স্যার। ইনডিটারমিনেট। ইয়েস, স্যার কোথাও থেকে নয়েজ আসতেছে। নয়েজটা কোথা থেকে আসতেছে? একটা আমার এখান ভাষণ থেকে তো দিচ্ছে আসা। কোথাও জানি, আপনার আশেপাশে কি ভাষণ দিচ্ছে? দাঁড়ান একটু শুনে নি আগে। নয়েজের কারণে আপনার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল। না না, আমার এখানে কেউ কিন্তু ভাষণ দিচ্ছে না বা আমি কিছু পাচ্ছি না। আপনাকে সবার কি অবস্থা? না স্যার, আমি এর কোনো এই যে প্রবলেম। আমি দাঁড়ান, ওয়েট, আমি শুনতেছি কি একজন ভাষণ দিচ্ছে, কিন্তু সেটা অন্য জায়গা থেকে আসতেছে, মানে আমার এই এলাকা না, অন্য কারো এলাকা থেকে আসতেছে। মিউট করেন, সবাই মিউট করেন। সবাই মিউট করেন। হ্যাঁ স্যার। সবাই মিউট করে দেন, কথা বলার সময় আনমিউট করে নিয়েন। ওকে ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে তাই এই যে যে অসংজ্ঞায়িত রূপটাকে রিমুভ করার জন্য একজন মানে একটা ব্যক্তি যে এল হসপিটাল যে একটা ধারণা দিয়ে গেছিল, সে বলছিল যে তুমি আমার এই রুলসটা ফলো করো, তাহলে দেখবা যে আহ, অসংজ্ঞায়িত রূপ থাকলে সেটা দূর হয়ে যাবে, সেটা রিমুভ হয়ে যাবে, তারপরে আপনি মানটা বসান। তো আজকে আমরা সেই এল হসপিটাল রুলস ফলো করে এই অঙ্কগুলা করব। তো তার আগে একটু বলি যে আমরা কি কি অবস্থায় থাকলে ভ্যালু বসাইতে পারবো না। মানে কথা আসলে একটাই, যে অসংজ্ঞায়িত থাকা যতক্ষণ থাকবে ততক্ষণ মান বসাইতে পারবো না। যেমন অসংজ্ঞায়িত কখন হয়? যেমন ধরেন যে আমি যদি এরকম লিখি যে অন বাই জিরো, এটা এটা মানে কি? এটা মানে কিন্তু ইনফিনিটি, তাই না? এটা মানে ইনফিনিটি। তারপরে যদি বলি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাই না? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু কি? ইনফিনিটি। তারপরে ধরেন যে আর কি আছে? 0/0, 0/0 কি? এটা একটা একটা অসংজ্ঞায়িত রূপ, তাই না? 0/0, তাই না? নাকি 0/0 ইকুয়াল টু 1, কোনটা? 1 নাকি ইনফিনিটি? 0 দিয়ে 0 কেটে দিলাম, 1 হয়ে যায় না? ইনফিনিটি। তো এই সকল ফর্ম মানে এরকম যত অসংজ্ঞায়িত ফরম্যাট আছে, এইরকম যদি কোনো ফরম্যাট আসে, যেমন ধরেন যে আমি বললাম যে 0 টু দি পাওয়ার 0, এটাও একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। 0 টু দি পাওয়ার 0 যদি আমি বলি, সেটাও কিন্তু অসংজ্ঞায়িত, সেটাও অসংজ্ঞায়িত রূপ ধারণ করে। আর যদি 1 টু দি পাওয়ার 0 হয়, 2 টু দি পাওয়ার 0 হয়, এগুলোর ভ্যালু কিন্তু সব 1, কিন্তু 0 টু দি পাওয়ার 0 এগুলো কিন্তু ইনফিনিটি। তো এই আমি এখানে কয়েকটা লিখছি। তো এরকম অসংখ্য জিনিস আছে না, অসংখ্য থাকতে পারে ইনফিনিটি ফরম্যাট। তো যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি এরকম ফরম্যাট থাকবে আমরা কিন্তু ওই লিমিটের মান বসাইতে পারবো না। তো তখন আমাদেরকে কি করতে হবে? অনেক
ওয়ে আছে, কিন্তু তার ভিতরে একটা হলো এল হসপিটাল রুলস। তো এল হসপিটাল কি বলছে? এল হসপিটাল বলছে যে সে, ধরেন আপনাকে আমি দিলাম লিমিট এক্সটেন্স টু 0, আমি দিলাম আপনাকে 1/sin x। ওকে, তো 1/sin x। এখন দেখেন আমি যদি এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে বলি, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি প্রথমবারেই যদি 0 বসায় দেন তাহলে কি আসে এখানে? দেখেন আপনি যদি এক্স এর ভ্যালুতে 0 বসায় দেন তাহলে 1/সাইন সাইন সাইন 0। তাহলে 1/sin 0 ইকুয়াল টু কি? sin 0 ভ্যালু কত? 0 না? তাহলে কত আসে আমাদের এখানে? 1/0। তো 1/0 মিন্স কি? 1/0 মিন্স কিন্তু ইনফিনিটি। তো আমি কি বলছি যে অসংজ্ঞায়িত আসলে আমরা কিন্তু মান বসাবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই অসংজ্ঞায়িত ফরম্যাটটাকে রিমুভ করতে হবে। তো এল হসপিটালস কি বলছে? তাহলে এটা কেটে দিই। এল হসপিটাল বলছে সে, এখানে একটা কাজ করি তার আগে, এখানে আমি একটু চেঞ্জ করে যাব। এখানে টু 2x না, yes, এখানে 2x দিই। ওকে, তো 2x তো খেয়াল, আচ্ছা ওখানে আমরা অন দিয়েছিলাম, 2x খেয়াল করেন। তো 2x যদি হয় তাহলে এখানে যদি আপনি লিমিটের মান বসান তাহলে কি হয় যে 2 × 0, 2 × 0, এক্স এর ভ্যালু 0 বসালে 2 × 0 আর সাইন 0 এর ভ্যালু কত? এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসাই তাহলে সাইন 0 এর ভ্যালু কিন্তু 0, তাহলে 0/0। এটা কি? এটা একটা অসংজ্ঞায়িত রূপ। এটা একটা অসংজ্ঞায়িত রূপ হয় না? এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত রূপ। তাহলে কি কি করতে হবে? আমাদের এখানে মানটা বসানো যাবে না। তো তখন আমরা কি করব? আমরা এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করব। এল হসপিটাল রুলস অনুযায়ী হলো এই যে লব এবং হর, এই লব এবং হরকে আপনি ডিফারেন্সিয়েশন করতে থাকবেন। যতক্ষণ দেখবেন অসংজ্ঞায়িত ফরম্যাট আছে ততক্ষণ পর্যন্ত আপনি ডিফারেন্সিয়েশন করতে থাকবেন। আপনি একবার ডিফারেন্সিয়েশন করবেন, লবকেও ডিফারেন্সিয়েশন করবেন, হরকেও ডিফারেন্সিয়েশন করবেন। এরপর আপনি কি করবেন? লিমিটের মান বসাবেন, দেখবেন অসংজ্ঞায়িত আসে কিনা। যদি অসংজ্ঞায়িত আসে তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দেন। ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত রূপ না যায়, সোজা হিসাব। তাহলে দেখেন আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, আমাদের তো অসংজ্ঞায়িত আসতেছিল তাই না? তো আমরা এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করি। তো কি হয় দেখেন, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের 2x, তাহলে 2 কনস্ট্যান্ট, 2 2 এর মতো থাকলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 x এর সাপেক্ষে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে cos x। আপনি দেখেন এখন যদি আপনি 0 বসান তাহলে কিন্তু ইজিলি অঙ্কটা হয়ে যাবে। কিরকম দেখেন? এখন অসংজ্ঞায়িত নাই, কারণ আপনি এখানে 2 বসাইলেন আর cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু তো 1। তাহলে কত আসে আমার? 2 আসে অ্যান্সার। তাহলে আমার কি আসে? ইকুয়াল টু 2/1, দ্যাট মিন্স 2, তাই না? তো এইরকম তো এখানে আমি সিম্পল একটা টার্ম দেখাইলাম। এমন অনেক অঙ্ক থাকবে, আমরা একটু পরে করবো, যেখানে আপনি একবার ডিফারেন্সিয়েশন করছেন তাও অসংজ্ঞায়িত, তখন কিচ্ছু করবেন না, আবার ওটাকে ডিফারেন্সিয়েশন করবেন। যতক্ষণ অসংজ্ঞায়িত রূপ না যাবে ওর ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবেন। এই ছিল বেসিক। এবার অঙ্কে চলেন। এখানে কারো কোনো সমস্যা আছে? না কারো স্যার। কারো কোনো সমস্যা নাই আশা করি। ওকে ওকে, তো আমরা একটা প্রথমে ছোট অঙ্ক দিয়ে শুরু করি, হ্যাঁ, বড় অঙ্কে পরে যাই। ওকে, তো খেয়াল করেন এই অঙ্কটা। এই অঙ্কটা কি হয়েছে দেখেন, আপনাকে একটা টার্ম দিয়ে দিছে। আপনাকে কি বলছে যে এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস 2x ডিভাইড এক্স মাইনাস সাইন এক্স। তো এটাকে বলছে আপনি সমাধান করেন। তো আপনি খেয়াল করেন যে এখানে যদি আপনি অঙ্কটা পাওয়ার সাথে সাথে যদি 0 বসাইতেন তাহলে কি হইতো দেখেন। যে আপনি এটা রাফে করবেন তখন 0 বসাইলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কিন্তু 1। ক্যালকুলেটর দিয়ে দেখবেন। এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসান তাহলে কি হয়? ই টু দি পাওয়ার -0, ই টু দি পাওয়ার -0 মানে তো ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। এরপর দেখেন তাহলে এখানে কত আসছে? 1 - 1। আর এখানে কি 2 × 0, তাহলে কি হয়? 0। তার মানে কি 1 - 1 থাকতেছে, তাহলে কি 0 হয়ে যাচ্ছে। আর এইখানে যদি আপনি এক্স এর ভ্যালু 0 বসান তাহলে কি 0 মাইনাস সাইন 0 ভ্যালু কত? 0, তাহলে 0 - 0, তাহলে উপরে 0 নিচে 0 আসছে। সেই জন্য আমি বলতেছি যেটা 0/0 ফর্মে আছে, মানে এইখানে যদি এক্স এর ভ্যালু বসান উপরে তাইলে উপরে দেখবেন 0 আসে, কারণ এখানে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, ই টু দি পাওয়ার -0 এর ভ্যালু 1, ক্যালকুলেটরে দিয়ে দেখবেন, আর -2 × 0 ভ্যালু 0। তাহলে 1 - 1 - 0, দ্যাট মিন্স কি 0। তার মানে কি উপরে 0 থাকতেছে, এই জন্য লিখছি 0। আর নিচে কি থাকতেছে? 0 মাইনাস সাইন 0, মানে 0 - 0, তার মানে নিচেও 0 থাকতেছে। 0/0 এটা কি? এটা কি একটা অসংজ্ঞায়িত রূপ না? সেই জন্য বলছি এটা 0/0 ফর্ম, এই জন্য এটা কিন্তু লিখে দিতে হবে
0/0 ফর্মে আছে, তাহলে কিন্তু আমরা কি করবো, এটা তো অসংজ্ঞায়িত, তাইলে আমরা মান বসাবো না। এখন তাইলে আমাদের কি করতে হবে, এল হসপিটালস রুল ফলো করতে হবে। তো এল হসপিটাল কি বলছে, যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত রূপ থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করেন। তাহলে চলেন আমরা ডিফারেন্সিয়েশন করি লবকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমি আপনাদেরকে সূত্র মুখস্থ করতে বলছিলাম, আশা করি আপনারা সূত্র মুখস্থ করছেন। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এরপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা জানেন তো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, স্যার এক্স তো এক্স না হয়ে তারপরে ওই মাইনাসটা বসে না স্যার? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমি কিন্তু এই আজকেও একটু বলতেছি, আমি কিন্তু বারবার এগুলো বলবো না, কারণ এগুলো বিরক্তিকর জিনিস, সূত্রগুলো মুখস্থ করতে হবে। ডি বাই ডি এক্স, দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা কি জানি, আমরা বেসিক সূত্রে জানি ই টু দি পাওয়ার এক্স এরটা জানি, তাই না, ই টু দি পাওয়ার এক্স এরটা জানি। তাইলে এই যে আমরা জানি বেসিক সূত্র থেকে ই টু দি পাওয়ার এক্স এর, তাই ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে আপনি কি করবেন, আপনার যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেয়, আপনি মাইনাস এক্সটাকে এক্স চিন্তা করবেন, মাইনাস এক্সটাকে এক্স চিন্তা করবেন, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স হবে। এখন ই টু দি পাওয়ার এক্স মানে হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না। এখন কথা মাইনাস এক্স কি এক্স, মাইনাস এক্স তো এক্স না, কারণ আপনি ধরছেন এক্স, বাট এটা আছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে মাইনাস এক্স কে দেখেন আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি, ডি বাই ডি এক্স, তাহলে কত আসে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই মাইনাসটা বাইরে ফাটায় দিই, আর এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 ইনটু 1, দ্যাট মিন্স কি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু 1 ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এইখান থেকে একটা মাইনাস বের হইতেছে, আর আমার অঙ্কের ভিতরে কি ছিল দেখেন তো, অঙ্কের ভিতরে কিন্তু একটা মাইনাস আগেই ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ওকে, এবার দেখেন, এবার মাইনাস দিয়ে 2x কে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে 2 কনস্ট্যান্ট, 2 2 এর মতো থাকবে, x কে x এর সাপেক্ষে করলে 1। আমি বলছিলাম কোনো ভ্যারিয়েবলের সাথে যদি কনস্ট্যান্ট গুণ থাকে, তাহলে কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টের মতো রেখে দেন, ভ্যারিয়েবলটাকে শুধু ডিফারেন্সিয়েশন করেন, বা আপনি ইউভির সাথেও তুলনা করতে পারেন, ইউটিভির সাথেও। এবার নিচেরটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1, আর মাইনাস sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে cos x। এবার আমরা টেস্ট করব যে, এবার আমরা x এর ভ্যালু আবার বসাবো রাফে, দেখবো এটা ইনডিটারমিনেট মানে মানে এটা রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, তো আপনি এখানে জিরো বসান এবার, তাহলে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো ভ্যালু কত 1, তাহলে 1 ই টু দি, এখানে জিরো বসালে কি, ই টু দি পাওয়ার মাইনাস জিরো, ই টু দি পাওয়ার মাইনাস জিরো ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2, তার মানে কি 2 মাইনাস 2, তাই না। তার মানে কি উপরে জিরো আসতেছে, সেজন্য লিখছি এটা জিরো আসতেছে উপরে, আর ডিভাইড 1 মাইনাস cos, এই জায়গা যদি x এ জিরো বসান, তার মানে কি cos 0 এর ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস 1 জিরো, তাহলে এটাও কিন্তু 0/0 ফর্মে আছে, যে ফর্মে থাকবে সেই ফর্মটাই লিখতে হবে। তা 0/0 এটা কেটে একটা অসংজ্ঞায়িত রূপ, আমি আপনাদেরকে একটু আগে বলছি যে 0/0টাও কিন্তু অসংজ্ঞায়িত রূপের ভিতরে পড়ে। এই 0/0 এটা কি ইনফিনিটি, তাই না, এটা অসংজ্ঞায়িত রূপের ভিতরে পড়ে। তাহলে এখন কি করতে হবে, তাহলে এখন আর বসান যাবে না মান। ওকে, তাহলে চলেন আরো একবার ডিফারেন্সিয়েশন করি একে, তাহলে আবার সেই ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করেন, ই টু দি পাওয়ার এক্স হলো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে কি, অন কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এই যে মাইনাস থাকলো, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস sin x। এবার আসেন, এবার মান বসায় দেখি যে এবারও অসংজ্ঞায়িত আসে কিনা, তো এবার আসবে না, রাফে কইরা দেখবেন আপনারা। তো দেখেন ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু যদি আমরা কোথায় ছিল, আচ্ছা আমরা কোথায় এই লাইনে ছিলাম না, আচ্ছা এই লাইনে ছিলাম। ও আচ্ছা, এখানে মান বসায় দেখেন কত আসে, না এবার অসংজ্ঞায়িত হয়, দেখেন কিভাবে অসংজ্ঞায়িত হয়, ই টু দি পাওয়ার জিরো, তাই ই টু দি পাওয়ার জিরো যদি বসান, তাই এখানে ফরম্যাটটা আমি লিখে দিচ্ছি, কারণ এখানে এটা লেখা হয়। এইবারে এই যে লাস্ট যে ডিফারেন্সিয়েশন করছেন, এবার আপনি ভ্যালু বসায় দেখেন কত আসে, যে ই টু দি পাওয়ার জিরো, তাহলে 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস জিরো, তাহলে ই টু পাওয়ার মাইনাস জিরো ভ্যালু কিন্তু 1, তাহলে 1 মাইনাস 1 জিরো, তাহলে উপরে জিরো আসতেছে, আর নিচে কি সাইন এক্স, সাইন জিরো, তাহলে এক্স এর ভ্যালু জিরো বসে সাইন জিরো, তাহলে সাইন জিরো ভ্যালু জিরো, তাহলে এবারও 0/0 ফর্ম, এটাও অসংজ্ঞায়িত। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করেন একে, তাহলে ই টু পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু পাওয়ার এক্স, আর ই টু পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স, এইখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার কি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x। এবার দেখি মান বসায় কি হয়, তো ই টু দি পাওয়ার এবার জিরো হবে না, আপনারা এই জন্য বলছি আগে রাফে কইরা দেখবেন। তাহলে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, ই টু পাওয়ার মাইনাস জিরো মানে ই টু দি পাওয়ার জিরো, তাই না, জিরো আগে প্লাস মাইনাস ওটা ফ্যাক্ট না, cos 0, তাহলে ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত 1,
ই টু পাওয়ার 0 এর ভ্যালু 1, cos 0 এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 2 ডিভাইড 1, দ্যাট মিন্স 2 অ্যান্সার। কোনো সমস্যা আছে এই অঙ্কে? সোজা অঙ্ক, যতবার অসংজ্ঞায়িত আসবে ততবার ডিফারেন্সিয়েশন করতে থাকবেন আর মান বসায় বসায় চেক করে দেখবেন যে আসলে অসংজ্ঞায়িত রূপটা এখন আসছে কিনা। যখন দেখবেন নাই তখনই একমাত্র ভ্যালুটা আপনি বসাবেন। কারো কোনো সমস্যা এখানে? না স্যার। না স্যার। ওকে, এবার দেখেন সব অঙ্কই একই রকম, এল হসপিটাল দিয়ে তো সব অঙ্ক একই রকম। দেখেন আমি আরেকটা প্রবলেম আছে, প্রবলেম 3। এখানে আপনাকে দিয়ে দিছে কি a টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস x ln a। ওকে, তো আসেন আমরা প্রথমে অঙ্কটা নিলাম। আগে আপনি জিরো বসায় দেখেন, এখানে এক্সটেন্স টু জিরো আগে মানটা বসায় দেখেন যেটা অসংজ্ঞায়িত। আচ্ছা কেউ রিকোয়েস্ট দিলে একটা আমাকে বলে না। তো এখন দেখেন যে আগে আপনি জিরো বসায় দেখেন কি আগে কি ফর্মে আছে সেটা বলতে হবে আপনাকে, আর পাশে কিন্তু সাইড নোট দিতে হবে কি ফর্মে সেটা বলতে হবে প্রতিবার। আর এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবেন খাতায়, যেন একটা এদিক না হয়, পুরো অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, এটা সোজাসুজি এটা দিবেন একদম, নাহলে সুন্দর লাগে না দেখতে। অনেকে এই কোণায় একটা দেয় ওই কোণায় একটা দেয়, বিচ্ছিরি লাগে। আমি সবসময় একটা কথা বলি যে উম, যে আমি আমার ছাত্রছাত্রীদেরকেও বলি ওখানে ক্যাম্পাসে যে আসলে সাজগোজ জিনিসটা, সাজানো গোছানো জিনিসটা শুধু মানুষের চেহারা ছবি সৌন্দর্যেই না, সৌন্দর্যের ক্ষেত্রেই না, ম্যাথমেটিক্স এর ভিতরে একটা সৌন্দর্য আছে। আপনি এটাকেও ওইভাবে সাজাইতে হবে আপনার। হ্যাঁ, যেমনটা আপনি চিন্তা করেন নিজেকে নিয়ে যে আজকে আমি এই শার্টটা পরলে ভালো হবে, এই জিন্সটা পরলে ভালো হবে, একইভাবে মেয়েরাও যেটা যা মেনটেন করলে সুন্দর লাগে আর কি। তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও ঠিক এইভাবে চিন্তা করতে হবে যে কিভাবে সাজাইলে সুন্দর লাগে দেখতে। এটার ভিতরে একটা সৌন্দর্য আপনাকে খুঁজে বের করতে হবে, তখন দেখবেন যে এটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতেছে, মানে এটার সাথে আপনিও অ্যাডজাস্ট করে ফেলতেছেন। আর যদি মনে করেন না একভাবে লিখে দিই হয়ে যাক, এভাবে এভাবে দেখবেন যে এ মাথার ভিতরে ঢুকবেই না। একে আন্তরিক ভাবে নিতে হবে, একে যদি ভালো না বাসেন এ আপনাকে ভালোবাসবে না, এটা কিন্তু এমন। একে ভালোবাসলে আপনার বিনিময়ে ভালোবাসা দিবে, কোনোদিনও বেইমানি করবে না আপনার সাথে, মানুষ বেইমানি করবে কিন্তু এ বেইমানি করবে না। এটা আপনি সময় দেন, এ আপনারে দেখবেন লাভবান করে দিবে, চিটিং করবে না কখনো। তো এখন দেখেন, তো এখানে যেটা হচ্ছে যে এটাও 0/0 ফর্মে আছে, তাই না? কারণ আপনি দেখেন এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি, এ একটা কনস্ট্যান্ট, এ হলো কি একটা কনস্ট্যান্ট আর এক্সটা কি একটা ভ্যারিয়েবল। তাহলে একটা কনস্ট্যান্টের উপরে যদি একটা 0 থাকে, সে মানে ধরেন যে 2 টু দি পাওয়ার 0 এটা কি 1, 4 টু দি পাওয়ার 0 1, তাহলে এটা এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেন। তাহলে এ টু দি পাওয়ার 0 এটার ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 তো 0 হয়ে গেল। আর এইখানে যখন এক্স এর ভ্যালু 0 বসাবেন তাহলে তো গুণ করে 0, তাহলে উপরে কিন্তু 0 আসছে, 0, আর নিচে এক্স এর ভ্যালু 0 বসান, তা দেখেন 0, তাহলে 0/0, তার মানে এটা অসংজ্ঞায়িত রূপ। হ্যাঁ, আর মনে করি না যে আপনার 0/0 আসবে, এর থেকে কিন্তু ব্যতিক্রম রূপ আসবে, সেটা আমি দেখাবো একটু পরে আসবে এরকম। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমরা কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি। এখন কথা হলো যে আপনারা আমাকে একটা প্রশ্নের আনসার দেন। ওকে, আচ্ছা আমি যদি বলি আপনাদেরকে এক্স টু দি পাওয়ার n, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আর আজকে কিন্তু কেউ হঠাৎ করে চলে যাবেন না ক্লাসে, কারণ আজকে অনেক আলোচনা আছে, পড়ার পরে এক সময় দিতে হবে, পরে বলবেন অনেক কিছু জানি না, এইটা ওইটা, আজকে অনেক আলোচনা করতে হবে, এমনিতে আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিছে, সো আরো কনফিউশন বেশি, সো আজকে একটু সবাই শেষ পর্যন্ত থাকতে হবে, কিন্তু অনেক বড় সিদ্ধান্তে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। এখন দেখেন, তো এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই সূত্রটা জানি, তাই না? তো এখন যদি আপনাকে আমি দিই যে সে এরকম, এখন এইটার কি হবে বলেন তো, এইটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতে পারেন? কেউ একজন বলেন, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? স্যার এটা আপনিই করে দেন স্যার। আমি করে দিব,
স্যার কি এরকমের বলবেন একটা ভাইবা? পাইছিলাম স্যার, মানে ওইটা মানে পারিনি আর কি, সোজা কথা। শুনেন আমি বলি, অনেকে যেটা ভুল করেন, আমি ভুল উত্তরটাই শুনতে চাইতেছিলাম, আমি জানি তো ভুল করবে অনেকে, এই জন্যই জিজ্ঞাসা করছি, সঠিকটা শোনার জন্য না, ভুলটা শোনার জন্যই। তো এখন যেটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা ভুল কাজ করি, যে অনেককে এই অঙ্কটা দিলে ওরা মনে করে কি এটা এক্স টু দি পাওয়ার এর মতো, মানে এক্স মানে এ আর এই এক্স মানে এন। তো অনেকে এরকম লিখে, এই যে এখানে এন চলে আসে সোজাসুজি, ওরা কি করে এক্সটাকে সোজাসুজি দেয়, আর এটাকে এমনি লিখে এরপরে কি এন মাইনাস ওয়ান, মানে হলো এখানে কি দেয় ওরা এক্স মাইনাস ওয়ান বসায় দেয়। অনেক স্টুডেন্ট এরকম পাওয়া যায়, কিন্তু এটা একটা রং অ্যান্সার। আপনাদেরকে আমি এই সূত্রটা এক্স টু দি পাওয়ার এন। প্রুফ আছে স্যার। হুম। এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন ই টু দি পাওয়ার এ, কিন্তু স্যার এটা কিভাবে আসে এটা তো জানি না। না, এটা প্রুফ আপনাদেরকে দেখানো হবে, এটা প্রুফ আছে, দেখবেন এটা ইন্টারমিডিয়েটের বইতে প্রুফ আছে, ঠিক আছে? প্রুফটা একটু ওখান থেকে দেখে নেবেন। ওকে, এখন দেখেন এখানে কথাটা কি হচ্ছে, এইখানে যে সূত্রটা দিছে এইখানে, এই এক্স টু দি পাওয়ার এন, এটার মানে কি এক্স হলো একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, আর এন হলো কি, এনটা হলো একটা কনস্ট্যান্ট। তার মানে কি বুঝলেন, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যদি এখানে এক্সটা কি ভ্যারিয়েবল আর এনটা হলো কনস্ট্যান্ট, যদি একটা ভ্যারিয়েবলের উপরে পাওয়ার হিসেবে একটা কনস্ট্যান্ট থাকে, তার একমাত্র ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারবেন। এখন ভ্যারিয়েবল কি, এই এক্স এ কি, এক্স এর যে কোনো মান রাখা যায়, 2 3 4 5 যে কোনো কিছু রাখা যায়, এটা একটা ভ্যারিয়েবল বলি আমরা, কন্টেনার, দ্যাটস কন্টেইন এ ভ্যালু, তাই না? তো এখন কথা হলো যে যদি এরকম একটা ভ্যারিয়েবল উপর পাওয়ার হিসেবে কনস্ট্যান্ট থাকে, তাহলে একমাত্র এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে কি দেখতেছেন, এখানে এখানের এটার মিনিং কি, এখানে এটা হলো একটা ভ্যারিয়েবল, এখানে এটা হলো একটা ভ্যারিয়েবল, আর এক্স, সরি 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 সরি, এটা হলো একটা কনস্ট্যান্ট, এখানে এটা হলো একটা কনস্ট্যান্ট মান, আর এক্সটা কি, এক্সটা হলো একটা ভ্যারিয়েবল। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, যে একটা কনস্ট্যান্টের উপর একটা ভ্যারিয়েবল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সূত্রটা লিখতে পারেন না। এই ক্ষেত্রে হচ্ছিল ক্যালকুলাসের যে সূত্রটা, যে একটা কনস্ট্যান্ট আছে তার উপরে একটা ভ্যারিয়েবল দিয়ে আছে, তাহলে তার আসে হচ্ছিল অ্যান্সার হবে এ টু দি পাওয়ার এক্স, এই যে যেটা ছিল এইটাই লিখতে হবে এ টু দি পাওয়ার এক্স, সাথে লন, লন লিখে যে নিচে এখানে কি আছে, এ আছে না, এটা। ঠিক আছে, এটার প্রুফ দেখবেন আপনাদের ইন্টারে সুন্দর করে প্রথম দিকের চ্যাপ্টারে এটা প্রুফ করানো হয়েছে, প্রুফ আছে, তাই না? তো এই দুটো জিনিস মনে রাখেন, এই দুটো জায়গা কিন্তু আমরা অনেকে ভুল করি, ঠিক আছে? এই সূত্রটা কখন আর ওই সূত্রটা কখন। তাহলে এখন দেখেন, স্যার এটা যদি বি হইতো তাহলে স্যার কি হইতো স্যার, বি এক্স লনে? কিছুই হইতো না, বি, বি এক্স, এই বিটা একটা কনস্ট্যান্ট না, আমাদের ম্যাথ বইতে এক্স ওয়াই বাদে সবই আমরা কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে? যদি বলে দেওয়া উচিত কোনটা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট, বি এল এখানে বি টু দি পাওয়ার এক্স লন বি, ক্লিয়ার? এখানে জি বি স্যার। কনস্ট্যান্ট। আমাদের এই ম্যাথ বইতে এক্স ওয়াই এইগুলাকে আমরা ভ্যারিয়েবল ধরে নিই, আর এই যে এ বি সি ডি এগুলো সব কনস্ট্যান্ট হিসেবে নিই। এখন দেখেন কেউ একজন রিকোয়েস্ট, শাকিল, শাকিল নতুন আসছে মনে হয়, না উনি গতকাল করেছিল, সরি। ওকে, তাহলে দেখেন এখন ডিফারেন্সিয়েশন করে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস অন এর ডিফারেন্সিয়েশন করলে জিরো, এটা লিখলাম না, এটা একটা কনস্ট্যান্ট। এখন দেখেন এখানে ডিফারেন্সিয়েশনটা করেন, আচ্ছা অন কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, তো এটা লেখার দরকার নাই। এখন কথা হলো এক্স লন এ, এক্স লন এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মানে এই অন এর ডিফারেন্সিয়েশন করলে জিরো, তাহলে জিরো মাইনাস, তো জিরোটাকে লেখার দরকার আছে, যদি কারো মন চায় লিখতে তো লিখেন, সমস্যা নেই। অন কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, অন কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, এবার মাইনাস এক্স লন এ, এক্স লন এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখেন, এক্স লন এ, এক্স লন এ, এক্স লন এ, এক্স লন এ। এখন এইখানে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভ্যারিয়েবল বলতে পারেন? এখানে কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল কোনটা? এখানে লন এটা হলো একটা কনস্ট্যান্ট, কারণ আমি বলছি এ বি সি যাইটা ওগুলো সব কনস্ট্যান্ট, তাহলে এটা আর্গুমেন্ট হিসেবে আছে লনের সাথে, তাহলে এই লন এটা পুরোটা কি, শুধু তো লন, তো লনের কোনো মানে নাই, লন এই যে সাইন ট্যান এগুলোর কিন্তু কোনো মানে নাই,
যখন এগুলোর সাথে একটা আর্গুমেন্ট দেওয়া হয় sin 60 sin 90 তখন এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বের হয়। তো এটা একটা কনস্ট্যান্ট, এখন এটা কার সাথে আর্গুমেন্ট হিসেবে আছে, ln এর সাথে, তাইলে এই ln এটা পুরোটা একটা কনস্ট্যান্ট। আর এক্সটা কি, এক্সটা হলো একটা ভ্যারিয়েবল। তাহলে আমি কি বলছিলাম সূত্রে, যে একটা কনস্ট্যান্ট যদি কখনো একটা ভ্যারিয়েবলের সাথে গুণ থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন করার সময় আপনি জাস্ট কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টের মতো রেখে দেন, শুধু ভ্যারিয়েবলটাকে ডিফারেন্সিয়েশন করেন। তাহলে এক্স কে এক্স হিসাবে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে ইনটু 1 ইকুয়াল টু ln। বা এটাকে ইউবি সূত্রের সাথে তুলনা করতে পারেন, এক্স কে রাখলেন ln এ কে ডিফারেন্সিয়েশন করলেন, বা প্লাস দিয়ে ln এ কে রাখলেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলেন, তাও একই অ্যান্সার আসবে। তো এই জন্য ln এ, এরপর এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x, সরি হ্যাঁ 2x। ওকে, তো এবার একটু মান বসায় দেখি কি ঘটনা ঘটে। তো এখানে a টু দি পাওয়ার 0 মানে কি, a টু দি পাওয়ার 0 মানে একটা কনস্ট্যান্টের উপরে 0 আছে, তাহলে কি 1। ln ln 0 এর ভ্যালু কত, ln 0 এর ভ্যালু কত, 0 না? ক্যালকুলেটরে দেখেন ln 0 এর ভ্যালু কত আসে। ln 0, wait, ln 0 ln কতটা, ln a, ও সরি 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 সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করছি, সরি। আমরা আমরা তো এক্স এ বসাবো 0, আমরা ln a তে কেন যাচ্ছি, আমি ভুল বলতেছি। দেখেন a টু দি পাওয়ার 0 তার মানে কি 1, তাহলে অন ইন্টু ln a মানে ln a মাইনাস, এরপরে কি এই যে ln a, তাহলে ln a মাইনাস ln a 0, তাহলে 0। এরপর নিচে x এ 0 বসান, 2 ইন্টু 0 0, তাহলে 0/0 ফর্ম, এটা একটা অসংজ্ঞায়িত রূপ। ওকে ফাইন। তো এবার কি করতে হবে, আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলেন আরো একবার ডিফারেন্সিয়েশন করি। এখন a টু দি পাওয়ার, এখন দেখেন a টু দি পাওয়ার x ln a আছে কিন্তু, ঠিক আছে? এখন a টু দি পাওয়ার x ln a কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a, তাহলে ln এটা, এখন দেখেন এখানে এখানে কি হচ্ছে, এখানে ln এ পুরোটাই একটা কনস্ট্যান্ট, কিন্তু a টু দি পাওয়ার x কে কিন্তু আপনি কনস্ট্যান্ট বলতে পারেন না, কারণ এখানে এর উপরে x আছে, x এর মান পরিবর্তনশীল, এটা কিন্তু কনস্ট্যান্ট না। তার মানে এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট করাটুকু ln এ, তাহলে ln এর মতো থাকবে। আমরা শুধু ডিফারেন্সিয়েশনটা করবো a টু দি পাওয়ার x কে। তো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, a টু দি পাওয়ার x ln এ, তাহলে a টু দি পাওয়ার x আর এই যে ln এ, a টু দি পাওয়ার না সরি a টু দি পাওয়ার x ln এ, তাই না? তাহলে a টু দি পাওয়ার x ln এ লিখলাম। তাহলে দেখেন এখন এখানে ln এই ln এটা কিন্তু এই যে রয়ে গেছে, এই যে, কারণ আমরা বলছিলাম একটা ভ্যারিয়েবলের সাথে যদি একটা কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টের মতো রেখে দেন। তাহলে ln এ থাকলো, শুধু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে আসে a টু দি পাওয়ার x ln এ। তাহলে এখানে কি হলো, a টু দি পাওয়ার x ln a তার হোল স্কয়ার, দুইটা ln এ। তাহলে আমরা এটাকে বলতে পারি a টু দি পাওয়ার x ln a তার হোল স্কয়ার। ওকে, আমি কিন্তু এরপর আর এইগুলো বলবো না, এটা বুঝে নেন ভালো করে, এইগুলা বলতে গিয়ে বেশি সময় লেগে যায়। তাহলে a টু দি পাওয়ার x ln a তার হোল স্কয়ার। এখন কাছে মাইনাস ln a কি, ln এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এবার 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 2 এর মতো থাকবে, x কে x হিসাবে করলে 1। এখন আপনি a টু দি পাওয়ার x এ 0 বসান, তাহলে x এ 0 বসালে a টু দি পাওয়ার 0 ln a তার হোল স্কয়ার, আর নিচে কি 2, তাহলে দেখেন a টু দি পাওয়ার 0 মানে কি, কোন কনস্ট্যান্টের উপর 0 থাকা মানে কি 1। কিছু বলছেন? স্যার ln a স্কয়ার যেটা, এটা আবার একটু বলেন। ln a কে আপনি সূত্র মুখস্থ করবেন, সোজা কথা, সূত্র মুখস্থ করবেন আগে, আপনার সূত্র মুখস্থ নেই। a টু দি পাওয়ার x ln a, এখানে কনস্ট্যান্ট হলো ln a, ln এটা কনস্ট্যান্ট, তাহলে ln এটা ln এর মতো থেকে যাবে, শুধু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, a টু দি পাওয়ার x ln a, তাহলে ln a ইনটু ln a, কয়টা ln a, দুইটা, তাহলে ln a তার হোল স্কয়ার, আর এই যে a টু দি পাওয়ার x থাকলো। বোঝা গেছে? এবার জি স্যার। সূত্র মুখস্থ করবেন, সূত্র মুখস্থ করবেন। এখন দেখেন, তাহলে এবার এইগুলোর ক্যালকুলেশন হলে 1/2 আসে, 1/2 ln a তার হোল স্কয়ার, শেষ অঙ্কটা। একইভাবে দেখেন এই একটা অঙ্ক, তো এখানে কি ঠিক একই, আপনি সেই 0 বসাবেন x গুলাতে, x গুলাতে 0 বসান, 0 বসাইলে দেখবেন এখানে কত আসে, দেখবেন উপরে 0 আসবে, নিচে x বসান, তাহলে 0 ইন্টু 0
জিরো জিরো ইন্টু সাইন জিরো, তার মানে কি পুরোটাই জিরো। তো 0/0 ফর্ম। হ্যাঁ, এখন কেমনে জিরো বসাইছি, কিভাবে জিরো আসে, এতক্ষণ অনেক বলছি, এটা আপনারা বুঝে গেছেন আশা করি। এখন তাহলে কি করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে একটা মাইনাস আসতে হলে এই মাইনাস প্লাস হয়ে গেল। এবার কি -2। এখন লন লন 1/x এর ডিফারেন্সিয়েশন কি হবে, লন 1/x। এখন তো অনেকেরই মাথা মানে আউলায় যাবে গা, কি একটা দিল রে এটা, বলতে পারেন কেউ? আমরা যদি লন 1 + x কে ডিফারেন্সিয়েশন করি, এটার রেজাল্ট কি আসে আগে বলেন, এটারে কার সাথে তুলনা করবেন সেটা আগে বলেন। লন 1 + x এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আগে বলেন যে এখানে এইটাকে কার সাথে তুলনা করা যায়, ডিফারেন্সিয়েশন কোন সূত্রের সাথে তুলনা করা যায়। আপনারা কেউ মুখস্থ করেন নাই সূত্র, মনে করেন না যে আমি প্রতিদিন আপনারা সূত্র জায়গা স্যার ধরায় দিব। 1/x হবে না স্যার, মানে 1/1 + x। ওই তো, ওইটা কার সাথে তুলনা করছেন বলেন, কোন সূত্রের সাথে তুলনা দেয়? লন এখানে এক্স। এক্স কারোর রূপে ধরছেন x ln x সমান হচ্ছে 1/x। কি, আবার বলেন কি বলছেন? স্যার লন এক্স এর সাথে তুলনা হবে লন এক্স এর সাথে তুলনা করতে হবে, তাহলে এখানে এক্স কারোর রূপে ধরবো, 1 পুরোটাকে, + x কে। 1 + x কে। তাহলে 1 + x এ যদি x ধরি, তাহলে এটা ln x। তো ln x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, কি হয় 1/x হয়। তাহলে 1/x, তাহলে এই যে 1/x, x মানে কত 1 + x। এখন কথা হলো 1 + x কে আমি x ধরছি, 1 + x কি x, x না, তাহলে 1 + x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না। তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0, আর x কে x এর সাপেক্ষে করলে 1, তাই না? এই যে, তাহলে কি হয়ে গেল, তাহলে 1/1 + x * 1, তার মানে কি 1/x, 1/1 + x, 1/1 + x * 1, তার মানে কি 1/1 + x। এখন দেখেন এইটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, একটু সাজায় 1 + x টু দি পাওয়ার -1, এভাবে লিখতে পারি। এই যে এরকম লিখে দিতে পারি, জি স্যার। তাই না? তাই এটা একটু সাজায় লিখছি। এই যে এখন দেখেন নিচে ডিফারেন্সিয়েশন হলো x sin x, তাহলে x sin x এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায়, একটাকে u একটাকে v ধরে নিউ ইনটু v সূত্র অ্যাপ্লাই করছি। x কে রাখছি, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x প্লাস sin x থাকবে, x কে করলে 1। এখন আপনি আবার জিরো বসায় দেখেন, তো জিরো বসালে দেখবেন উপরে জিরো পাবেন, নিচেও জিরো পাবেন, 0/0 পাবেন। তার মানে কি আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে আপনাকে। ওকে ফাইন, তো আরো একবার ডিফারেন্সিয়েশন করেন। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, আর এখানে মাইনাস। এখন দেখেন 2 থাকলো, 2 এর মতো 2 টা কনস্ট্যান্ট। এখন 1 + x টু দি পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাতে এবার আপনাদের আরো জটিল লাগবে। কেউ একজন ভেবে বলবেন যে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? এটাকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়? স্যার x টু দি পাওয়ার n এর সাথে। এক্স্যাক্টলি x টু দি পাওয়ার n এর সাথে। গুড, x কোনটাকে ধরছেন এখানে? স্যার 1 + x কে। 1 + x কে x ধরছি, তাহলে x টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, n * x টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে n মানে কত -1, তাহলে এই -1টা আসলো। n * x টু দি পাওয়ার n - 1, x মানে কতটুকুকে ধরছেন, এই যে এটাকে ধরছেন, তাই না? তাহলে এইটা আসবে এখানে। এবার কি n - 1, তাই না? n মানে কত -1, আর s এ -1, তাহলে এটাকে উপরে পাঠিয়ে দিই। ওকে, তাহলে এখানে কত আসে, -1 + x টু দি পাওয়ার -2, -2। এখন এইটাকে আরো একভাবে লেখা যায়, এরকম লেখা যায় না এটাকে, আমরা প্রথম ক্লাসেই বলছিলাম 1/1 + x তার হোল স্কয়ার, একটা মাইনাসটা দিচ্ছি দাঁড়ান। এটা কিভাবে লেখা যায়, কারণ আমরা কি জানি যে ধরেন আপনাকে দিলাম 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2, এটাকে লেখা যায় 1/5², তাই না? অর্থাৎ x টু দি পাওয়ার -n
এটাকে কি লেখা যায় 1/x⁴n লেখা যায়, কিন্তু একই কথা। ঠিক এই কাজটাই এখানে করা হয়েছে। এই যে তাহলে এইখান থেকে তো এখানে প্লাস হইলো কিভাবে, এখানে মাইনাস ছিল কিভাবে প্লাস হয়ে গেল, কারণ আমার এইখানে দেখেন একটা মাইনাস বের হয়েছিল, একটা মাইনাস বের হয়েছিল না, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে। আর 2 কনস্ট্যান্ট 2 2 এর মতো থাকবে 1 + x⁻²। নিচে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এইখানে x cos x, এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করবেন, তাহলে কি x কে x হিসাবে করলে 1, cos x থাকলে এবার কি x থাকবে, cos x এ করলে -sin x, প্লাস sin x এ করলে cos x। এবার আপনি মান বসান, তাহলে e⁻0, তাহলে x এর ভ্যালু 0, 0 ভ্যালু 1, মাইনাস e⁻−0 1, প্লাস এখানে কত আসে, x এর ভ্যালু 0 বসাইলে 1 + 0 মানে কি 1, তাহলে 1⁻² মানে 1, তার মানে 1 × 2 2। এখানে কি cos 0 1, আর এখানে কি 0 × sin 0 মানে কি 0, cos 0 মানে কি 1, তাহলে কত আসে আমাদের টোটাল 1 -1 +1 -1 ক্যান্সেল 2, আর এখানে আমাদের থাকতেছে 2, 2/2 = 1। ওকে, জি স্যার। এখন একটু বড় অঙ্কে নিয়ে যাই আপনাদের, আসেন একটু বড় অঙ্কে যাই। হ্যাঁ, ছোট ছোট অঙ্ক করছেন, কিছুই না, একই নিয়ম, শুধু একটু বড় লাগবে দেখতে। আমাদের সেই স্টুডেন্ট আছে যে শুধু লেখে, ক্লাস করার সময় লিখতে থাকে, লিখতেছে আজকে, লিখতেছেন আজকে? না স্যার, কি ও জান নাই। আরে ও তো তাইলে আজকে খুবই আফসোস করবে। কেন, কি হয়েছে ওর? স্যার আমিও তো ভাবছি স্যার 9টায় ক্লাস রাতে, তো হঠাৎ করে না না, 9টায় ক্লাস কেন হবে? আমি তো গতকালকে আপনাদেরকে বলে দিছিলাম, আমার কথাটা শুনেন নাই, এজন্য বলি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাস করার সময় অন্য কোথাও যাওয়া যাবে না। আমি বলছিলাম যে আমি যদি বাসায় দ্রুত এসে পারি তাহলে আমি 3টা 4টায় শুরু করে দিব, আর যদি না পারি তাহলে আমি 9টায় শুরু করবো, এই কথাটা বলছিলাম। কারো কি মনে আছে এই রকম কথা আমি বলছিলাম, নাকি সবাই একই রকম যে না স্যার এটা বলেন নাই? বলছিলাম কিনা এরকম কোনো কথা? কারোই মনে পড়তেছে না? সবাই কি 9টায় চিন্তা করছিলেন? মনে নাই, তার মানে মনোযোগী ছিলেন না, এজন্যই তো সমস্যা। আমি বলছিলাম যে আমি রাতে পড়াবো, কিন্তু বলছিলাম যদি আমি বাসায় দুপুরে আসে পারি আগে তাহলে আমি 3টা, তাহলে 4টায় পড়াবো। তো আপনারা বলছেন 4টায় স্যার একটু লেট হয়ে যায়, ওই যে সময় নামাজ থাকে, তাহলে একটু আগে টাগে শুরু করি, তাই আমি এই জন্য 3টায় শুরু করছি। আমি বলছিলাম আপনি আপনাদেরকে জানাবো আগে যে আমি দুপুরে পড়াবো নাকি রাতে পড়াবো, আপনার একটু খেয়াল রাখবেন। তখন তো মনে হয় এই জিনিসটা, এই জন্য প্রত্যেকটা কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভালো বক্তা হওয়ার সাথে সাথে ভালো শ্রোতাও হইতে হয়, জানেন? আমরা বলতে পারি অনেক, লিখতে পারি অনেক, কিন্তু আমরা ভালো শ্রোতা না কিন্তু। ওকে, এবার দেখেন আমরা কোথায় ছিলাম। তো এই একটা অঙ্ক দেওয়া হয়েছে আপনাকে, বলছে লিমিট x টেন্ডস টু 0 1/x² - 1/sin²x। তো ওকে ফাইন, এখানে আমরা একটা কাজ করি, আগে আমরা x টেন্ডস টু 0 আছে তো আগে 0 বসায় দেখি কি আসে। তাহলে কি আসে দেখেন, এখানে যদি বসান তাহলে 1/0 মানে কি ইনফিনিটি, এই জন্য লিখছি ইনফিনিটি, এই যে ইনফিনিটি লিখে দিচ্ছি। এরপর দেখেন এখানে যদি বসান, আর যে মাইনাস ছিল যে মাইনাস দিছি, তাইলে আর 1/sin0, 1/sin0 মানে কি 1/0, দ্যাট মিন্স কি ইনফিনিটি, তার মানে এটা কি ফর্মে আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। এটা তো একটা অসংজ্ঞায়িত রূপ, তাই না? তার মানে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? ওকে, তো চলেন ডিফারেন্সিয়েশন করি। তো তার আগে একটা কাজ করেন, এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে একটা লসাগু করে নেন, লসাগু করে নিলে সুবিধা হবে। হ্যাঁ, এই জন্য এই অঙ্কটা পরে করাচ্ছি। মানে আমি বলি যত অঙ্ককে সহজ করে নিতে পারবেন, ভাঙা ভাঙা নিতে পারবেন তত ভালো। আপনি চাইলে এখানে এই লসাগু না করেও ডিফারেন্সিয়েশন, মানে আমাদের লেল হসপিটালে কি বলছে, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা কি করবো, টোটালটাকে যদি লসাগু করি তাহলে লব এবং হর পেয়ে যাবো, এই যে লব এই যে হর, তাই না? আগে আমাদের ওইভাবে বানায় নিতে হবে। তাহলে আসেন আমরা আগে লসাগু করি, তাহলে x², লসাগু কি হবে x² sin²x, লসাগু করলে এটা আসে, এই যে উপরে যেটা আসলো, এটা আশা করি আপনারা বুঝছেন। তো আসেন এবার আমরা ডিফারেন্সিয়েশন করা শুরু করি। তাহলে sin²x কে x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sin²x। একটা দেখায় দিব, এরপরে কিন্তু দেখায় দিব না কিচ্ছু।
সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এখন এই সাইন স্কোয়ার এক্স কে কি বলা যায়? আমরা এটাকে বলতে পারি সাইন এক্স আর হোল স্কোয়ার বলতে পারি, পারি না? সাইন এক্স আর হোল স্কোয়ার বলা যাবে এটাকে। ওকে, এটা বলা যায়। এখন দেখেন তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবেন কার সাথে তুলনা করবেন বলেন তো একদম এক্স বুদ্ধি করে। স্কোয়ারের সাথে স্যার, এক্স স্কোয়ারের সাথে। গুড। এক্স কাকে ধরছেন? সাইন এক্স কে। সাইন এক্স কে আপনি এক্স ধরছেন, তাইলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয় আমরা জানি, তার মানে 2 sin x। এখন সাইন এক্স তো এক্স না, তাহলে সাইন এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x। কজ এক্স। আর এই 2 sin x cos x ইকুয়াল টু কি বলা যায়? sin 2x ত্রিগোণমিতিতে সূত্র পড়ছি না? তো এই sin 2x এটা লিখেন না লিখেন পরের কথা, কিন্তু ডিফারেন্সিয়েশনের রেজাল্ট 2 sin x cos x। ওটা তো জাস্ট সিম্পলিফাই করব। তো এই যে 2 sin x cos x মাইনাস, এবার x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x। এরপর নিচে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে x স্কয়ার sin স্কয়ার x, তাহলে u ইনটু v সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা q ধরবেন একটা v ধরবেন, তাহলে x স্কয়ার কে আগে ডিফারেন্সিয়েট করলে 2x sin স্কয়ার x থাকলে এরপরে কি প্লাস দিয়ে x স্কয়ার থাকবে sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করবেন। তো sin স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন একটু আগে আপনাদেরকে বলছি 2 sin x cos x। এবার দেখেন, এবার ওয়েট একটু এডিট করি এটাকে। এটাকে এখানে না দিয়ে দেখেন, এখন এটাকে একটু সিম্পলিফাই করেন, তাহলে 2 sin x cos x এটাকে কি বলা যায়? sin 2x। মানে ত্রিগোণমিতির সূত্র জানেন তো, sin 2x এই ত্রিগোণমিতির সূত্র করতে করতে ক্যালকুলাস করতে আসলে ক্যালকুলাস আর ত্রিগোণমিতি একে অপরের সাথে কিন্তু একদম সেইভাবে জড়িত। 2 sin x cos x তার মানে কি sin 2x, এটা কিন্তু ত্রিগোণমিতির একটা ফর্মুলা। তাহলে 2 sin x cos x, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? sin 2x minus 2x। কারণ এরপর আপনি যদি 2 sin x cos x এইটা লয়ে ঘুরে এটা ডিফারেন্সিয়েশন করতে করতে আপনার খবর হয়ে যাবে। এত অরিজিনাল সিম্পলিফাই করে না, একটু ছোট করে ফেলবেন। এবারে কি এখানে 2x sin স্কয়ার x আর এখানে কি x স্কয়ার 2x sin x কে কি বলা যায়? sin 2x। তো এখন এখন দেখেন মান বসায় দেখেন কত আসে। এবারও দেখবেন 0/0 আসে। কিভাবে 0/0 আসে? মান বসায় দেখেন 0/0 ফর্মুলা, তার মানে এখনো অসংখ্যের রূপ আছে। তো চলেন আবার ডিফারেন্সিয়েশন করি একে। তো sin 2x কে ডিফারেন্সিয়েশন করব, তো sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos 2x, এখানে 2x কে x চিন্তা করে নেবেন, তাহলে sin x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তার মানে কি এখানে cos 2x। এখন 2x আমার x না, 2x কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? 2 কনস্ট্যান্ট 2 2 এর মতো থাকবে, x কে x এর সাপেক্ষে করলে 1 মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 কনস্ট্যান্ট 2 2 এর মতো থাকা যাক, x কে x এর সাপেক্ষে করলে 1, তারপর 2 into 1 দ্যাট মিন্স 2। এখন নেক্সট নিচের লাইনটাকে কোন হরকে, তাহলে 2x sin স্কয়ার x, তো 2 কনস্ট্যান্ট 2 কে 2 এর মতো বাইরে রেখে দেন, ওকে কিছু তো করার দরকার নেই, আপনি শুধু x sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করবেন। তাহলে x sin স্কয়ার x এখানে u ইনটু v সূত্র অ্যাপ্লাই হবে, একটাকে u ধরবেন একটাকে v ধরবেন। তাহলে প্রথমে আমরা x কে ডিফারেন্সিয়েশন করব, sin স্কয়ার x কে রেখে দিয়েছি, তো x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে 1 হয়, থাকলো sin স্কয়ার x ওর মধ্যে থেকে গেল। এবারে প্লাস দিয়ে x থাকবে, sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করব, তো sin স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন কি দেখাইছি? 2 sin x cos x। জি স্যার, বুঝছি স্যার। এবারে প্লাস দিয়ে ঠিক একই কাজ, x স্কয়ার sin 2x, একটাকে u ধরবেন একটাকে v ধরবেন, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x sin 2x থাকলো। এবার x স্কয়ার থাকবে, sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x কে x চিন্তা করেন, তাহলে sin x, তাহলে দেবে cos 2x, 2x আমার x না, তাহলে 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 2 কনস্ট্যান্ট 2 2 এর মধ্যে থাকবে, x এ করলে 1। ঘুরে ফিরে একই কাজ। বলতে পারেন যে স্যার বুঝছি, বুঝেন না, তাও বলেন না আপনারা, স্যার রে খাটাইতে হবে। এই জন্য আমার মনে হয় যে টিউশনি যারা করে এটা আসলে কামলা কাটে। এখন দেখেন, আচ্ছা এটার অ্যালাইনমেন্টটা মানে ঠিক নেই না?
এখন দেখেন তো এটা সমাধান করে ছোট ছোট করেন তো cos 2x তাইলে 2 cos 2x। আচ্ছা কেউ যেন আবার এই 2 এর সাথে এই 2 গুণ করে দিয়েন না, এমন স্টুডেন্ট জীবনে বহুত পাইছে কিন্তু এই 2x কিন্তু cos এর সাথে আর্গুমেন্ট আর এই 2 কিন্তু ইন্ডিভিজুয়াল। কেউ কিন্তু আবার এই 2 এর সাথে এই 2 গুণ করে cos 4x করে দিয়েন না, খবরদার, তাহলে মান সম্মান থাকবে না সিএসসি তে কিন্তু। এবার কি -2, এরপর দেখেন এই 2 কে ভিতরে গুণ ফাটান 2 sin স্কয়ার x, এখানে দেখেন 2 sin x cos x এটাকে কি বলা যায় sin 2x, তাহলে sin 2x এই যে থাকলো আর এই ভিতর থেকে একটা 2 গুণ আসতেছে 2 আর এই যে x টা থাকলো। আবার বললেন না যে স্যার 2 গুণ 2 টা 4 হবে, আরে বোকা 2 sin x cos x মানে হলো sin 2x আমি আগেই লিখে ফেলছি আর এই 2 টা তখন পরে ভিতরে গুণ করতেছি, তাহলে 2 sin 2x আর এই যে x টা এই যে থাকলো। এরপরে কি এগুলো লিখলাম সব সাজায় এই যে এখন দেখেন এখানে যে একটু যোগ করা যায় 2x sin 2x 2x sin 2x তাহলে কি 4x sin 2x, তাই না? এটা করে ফেললাম। এখন দেখেন তো এটা কি ফর্মে আছে, এখন আবার x এর মান বসান, দেখবেন এটা এখনো 0/0 ফর্মে আছে, তো এটাতে এখন মান বসানো যাবে না। তাহলে আবার চলেন ডিফারেন্সিয়েশন করি, তো সেই একই ভাবে ডিফারেন্সিয়েশন চলবে 2 cos 2x, তাহলে 2 কনস্ট্যান্ট 2 এর মতো থাকবে, cos 2x কে ডিফারেন্সিয়েশন করেন তাহলে 2x কে x চিন্তা করেন তাহলে cos x, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে -sin x, তাহলে এই জন্য -sin 2x। এখন 2x আমার x না, 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 আসে, এবার -2 কে ডিফারেন্সিয়েশন করলে 0। একইভাবে এখানে 2 কনস্ট্যান্ট 2 এর মধ্যে থাকবে, sin x এর x এর ডিফারেন্সিয়েশন কি হয় 2 sin x cos x, একটু আগে আমরা দেখাইছি। এবার কি 4, তাহলে 4 কনস্ট্যান্ট 4 কে বাইরে রেখে দেন, x sin 2x কে ডিফারেন্সিয়েশন করেন তাহলে x sin 2x, এখানে u ইনটু v সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর sin 2x থাকুক, এবারে প্লাস x থাকবে, sin 2x এ করলে cos 2x, 2x আমার x না, 2x কে আরেকবার করলে 2। একইভাবে ঠিক 2x স্কয়ার cos 2x এর ডিফারেন্সিয়েশন করবে, 2 কনস্ট্যান্ট 2 বাইরে থাকবে, এখন x স্কয়ার cos 2x এইটাকে আবার u ইনটু v সূত্রে অ্যাপ্লাই করে দিবেন, শেষ। এরপরে দেখেন এখানে আসার পরে 2 এখানে 2 sin x cos x তার মানে কি হয় sin 2x আর এই যে 2 থাকলো। এখানে এখন করেন যে 4 sin 4 টাকে ভিতরে গুণ পাঠাচ্ছি আর এখানে 4 গুণ এই 2 গুণ হয়ে 8, 4 দুগুণে 8 আর এই যে x cos 2x। এবার এই 2 কে ভিতরে গুণ পাঠান 4 cos 2 4x cos 2x আর এখানে কি আসে 2 দুগুণে 4 মাইনাস আর এখানে মাইনাস আছে তাহলে -4x স্কয়ার sin 2x। এখন এখানে দেখেন আর একটা যোগ করা যায়, এই যে কি কি আসছে দেখেন একটু, এই যে 8x cos 2x 4x cos 2x এর মানে কি 12 cos 2x আর এই যে 2 sin 2x 4 sin 2x মানে 6 sin 2x, তাই না? এটা তাহলে এখন এখানে 0 বসায় দেখেন তো কি আসে, দেখবেন এখনো 0/0 ফরম্যাটে আছে। তো চলেন আবার ডিফারেন্সিয়েশন করি, তো এই যে আবার ডিফারেন্সিয়েশন করছে, আশা করি ডিফারেন্সিয়েশনটা আমার আর বোঝানোর দরকার নাই। ঠিক আছে, -4 এর মতো থাকবে, cos sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x কে x চিন্তা করবেন তাহলে sin x তার মানে cos 2x, 2x আমার x না, 2x কে আরেকবার করলে 2। ঠিক একই ভাবে নিচের গুলাকেও ডিফারেন্সিয়েশন করবেন, এই যে 6 sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে cos 2x, 2x x না তাহলে 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন 2। এবার দেখেন 12 বাইরে থাকুক, x cos 2x এখানে u v সূত্র অ্যাপ্লাই হবে, একটাকে u ধরবেন একটাকে v ধরবেন, তাহলে u v সূত্র অ্যাপ্লাই করলাম। এবার -4 এখানে কি ছিল -4, এখানে তো -4 হবে একটা, সরি প্লাস মাইনাস একটা ভুল হয়ে গেছে। আপনার একটু প্লাস মাইনাস চেক করবেন, অনেক সময় প্লাস মাইনাসে ভুল হয় বুঝছেন, এটা চেক করে দেবেন অঙ্কগুলো করার সময়, মনে করবেন না স্যার যেটা দিচ্ছে এইটাই, স্যারও কিন্তু ভুল করতে পারে অনেক। তাইলে এখানে 12 -0 এটা -0 এটা -0। ওকে, তো খেয়াল করেন যে -4 থাকলো, x স্কয়ার sin 2x কে ডিফারেন্সিয়েশন করবেন তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আর sin 2x থাকলো 2x এর মতো, এখন পরের বার x স্কয়ার থেকে যাবে। ওহো, এখানে আবার 4 কিভাবে আসে, 4 তো বাইরেই যাচ্ছে, একটা মিস্টেক করে ফেলছি। ওকে, খেয়াল করেন এখান থেকে এডিট করবো আর করাবো। দেখেন -4 এই যে -4 থাকলো, তাহলে x স্কয়ার sin 2x, তাহলে x স্কয়ার কে ডিফারেন্স করলে 2x, তাহলে sin 2x থাকলে পরে কি প্লাস
প্লাস দিয়ে কি হবে 4 তো আসার কথা না, তার মানে কি এক্স স্কয়ার থাকবে, এবার sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos 2x, 2x আমার x না, 2x কে একবার ডিফারেন্সিয়েশন করলে 2 হবে। তাহলে এর পরের লাইনে গিয়ে কি হবে দেখেন, আপনি এই 7 গুণে 12 12 cos 2x, আর এখানে 12 ভিতরে গুণ পাঠাইছি এইটা, আর 12 এখানে গুণ আসে 12 দুগুণে 24 হয়ে গেছে, আর এখানে মাইনাস কি 7 দুগুণে 8 মাইনাস 8x sin 2x মাইনাস এখানে 4 হবে, না 4 দুগুণে 8 হবে, 4 দুগুণে 8। তাহলে এই 2 আবার এখানে কিভাবে আসলে, এই 2 তো গুণ হয়েই গেল, তাইলে হ্যাঁ, তাহলে 4 দুগুণে 8 8x sin 2x, আর এখানে মাইনাস হলো মাইনাস 4 দুগুণে 8 8x স্কয়ার cos 2x। ওকে ওকে, তারপরে দেখেন এখন আর 0/0 ফরম্যাটে নাই, দেখেন এখন আপনি মান বসান, তাহলে 8 cos 0, cos 0 এর ভ্যালু কত 1, এখানে যদি x এর ভ্যালু 0 বসান 2 * 0 0, তাহলে cos 0 এর ভ্যালু 1, তাহলে -8 * 1, এখানে কত cos 0, x এর ভ্যালু আসলে cos 0, তাইলে কি হয়ে গেল cos 0 এর ভ্যালু 1, তাহলে 12 * 1, এখানে x এর ভ্যালু 0 বসালে cos 0, cos 0 এর ভ্যালু 1, তাহলে 12 * 1, এখানে কি -24, এখানে x এর ভ্যালু 0 বসাইলে তো পুরোটা 0 হয়ে যাবে, 0, এখানেও দেখবেন 0 এর একটা ইন্ডিভিজুয়াল x আছে, এখানে একটা ইন্ডিভিজুয়াল x আছে, 0 বসালেই তো 0, তাহলে 0 -0 -0 -0, তাহলে আমার কত আসে -8, এখানে 24 আসে, তাইলে কাটাকাটি করলে -1/3 आंसर -1/3। তো আপনারা যেটা করবেন, আপনারা একটু প্লাস মাইনাসটা চেক করে নেবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে প্লাস মাইনাস টাইপ দেওয়া জিনিসটা অনেক সময় প্লাস মাইনাসে ভুল হয়, একটু প্লাস মাইনাসটা চেক করবেন। আপনারা মনে করবেন না যে স্যার মনে হয় করছে, এখানে স্যারই মনে হয় সঠিক করছে। যদি আপনাদের কোথাও কনফিউশন লাগে যে না এখানে হয়তো মাইনাস বা এখানে প্লাস, আপনারা সেটা করে নেবেন, কারণ আপনারা বেসিক জানেন, অথবা আমার কাছে দেখাইতে পারেন স্যার এখানে এটা এরকম হবে না, কারণ অনেক সময় দেখা যায় স্লিপ অফ পেন হয়েই যায় কিন্তু। তো দেখেন এরপরে দেখেন এখানে একটা অঙ্ক আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিসে দিছি, যেটা হচ্ছে যে এই অঙ্কটা যেহেতু বুঝছেন, তাহলে এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন। এই যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। এটাকে এটা কিরকম, ওই যে আগে যেটা করছে ওই রকম অনেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এটাতে। এখন কথা হচ্ছে কতবার লাগবে, এটা তো আপনার কনফিউশন থাকা দরকার নেই, এটা তো একটা সিম্পল জিনিস। আপনি প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করবেন, মান বসায় দেখবেন, যতক্ষণ অসংজ্ঞায়িত পাবেন ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে থাকবেন। শুধু খেয়াল করবেন মাঝখানের প্লাস মাইনাস গুলো ঠিক হচ্ছে কিনা, আর ডিফারেন্সিয়েশন গুলো ঠিক মতো করতে পারতেছেন কিনা সূত্র দিয়ে, ওই জায়গা যদি একবার গড়মিল করে ফেলান তাইলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এছাড়া তো আর কোনো নিয়ম নাই এখানে। ওকে, তো আজান দিছে, আমি এটা কিন্তু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে দিচ্ছি, এটা কিন্তু আসার মতো অঙ্ক, এটা করে আমাকে দেখায়েন পাঠায়েন। এখন আচ্ছা আজান দিছে, আমি কি পরে শুরু করব? জি স্যার, 10-15 মিনিট পরে শুরু করলে ভালো হয় আচ্ছা স্যার। এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক আছে, আর দুইটা অঙ্কের মানে একটা বুঝলেই হবে, মানে দুইটাই একই রকম, একটা বুঝলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এইটা হলো আব্দুল মতিন স্যারের 8 নম্বর চ্যাপ্টার, বইয়ের 8 নম্বর চ্যাপ্টার, দেখবেন। মানে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাইলাম, বইতে আরো অনেক অঙ্ক আছে যেগুলো ম্যাক্সিমাম টাইম আসে, আমি ওইগুলোই দেখাইলাম আপনাদেরকে। তাহলে আমরা আজানের পরে শুরু করি, দুইটা অঙ্ক আছে ওখান থেকে একটা বুঝাবো। জি স্যার। ওকে স্যার তাহলে দুইটা শেষ করেই তারপরে স্যার, মানে স্যার একটাই যখন আরো বুঝাবেন একটা বুঝায় ফেলেন। তাহলে বুঝাই আজান ফেলেন দিচ্ছে, স্যার। তো আমরা একটা স্টপ করি, স্টপ করে আজান দিচ্ছে, স্টপ করি। জি স্যার, তাহলে 2 জি মিনিট পরে আবার শুরু করেন। জি স্যার, জি স্যার। ওকে ওকে, তো আমরা সেকেন্ড সেশন শুরু করি। তো আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সেকেন্ড সেশন শুরু হচ্ছে, আপনারা অনেক সময় পড়তে পড়তে অনেকে লিভ লিভ দেন, কিন্তু আজকে আমি বলছি পড়া শেষ করার পরে অনেক কথা আছে, সবাইকে শুনতে হবে, কিছু বেসিক কথা আছে আমাদের, আজকে পুরো সেশনটা কমপ্লিট করে যাবেন। ওকে, নাইলে দেখা যাবে কি হবে, যে ওই যে একটা কথা আছে না, যে কোনো এক দেশে রাজার 3টা বাচ্চা হয়েছিল কালো। তো এক গ্রাম থেকে এক গ্রামে পাস হইতে হইতে কোনো এক সময় কেউ বলা শুরু করছিল রাজার 3টা কাকের বাচ্চা হয়েছে। হ্যাঁ, তো দেখা গেল অনেকে লিভ দিল, ক্লাস করতে অনেক টায়ার্ড হয়ে যায়। পরে আমি যে বেসিক কথাগুলো বললাম একজন আরেকজন থেকে শুনলো, এখন আমার থেকে শোনা আর একজনের থেকে শোনার ভিতরে টোন যাবে চেঞ্জ হয়ে, প্যাটার্ন যাবে চেঞ্জ হয়ে। ঠিক আছে, এই জন্য আপনারা আজকে পুরো কথাগুলো শুনে তারপর যাবেন, আর এখন আর বেশিক্ষণ লাগবেও না, আজকের ম্যাথ খুব ইজি। ওকে, তো দেখেন এখন আমি একটু মানে এক্সেপশনাল একটু কিছুতে যাব। দেখেন দেখেন আপনাকে দিছে
এইটা সলভ করতে। এখন কিভাবে সলভ করবেন? ফার্স্ট অফ অল আপনি খেয়াল করেন, আপনি যদি এখানে 0 বসান, 0 বসায় দেন এক্স এ কি হয়? 0 টু দি পাওয়ার 0, তাই না? সাইন এক্স এর জায়গায় সাইন 0, আর এই যে এক্স উপরে আছে এক্স, তার মানে কি 0, তাহলে 0 টু দি পাওয়ার 0। তো 0 টু দি পাওয়ার 0 কি একটা ইনফিনিটি ফর্ম, অসংজ্ঞায়িত রূপ। এখন কথা হলো তাহলে এটা কি করব? আপনি তখন কি করবেন? এল হসপিটালস অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কিন্তু এল হসপিটালস কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনার এখানে কি লব আর হর আছে? নাই। তাহলে কি করবেন? আপনাকে সেটা বানাইতে হবে। আর একটা ঘটনা হচ্ছে, এখানে দেখেন সাইন এক্স, এখানে এক্স একটা ভ্যারিয়েবল, তার উপরে আর একটা ভ্যারিয়েবল, এটা তো আর একটা বিপদ। তো এই উপরের ভ্যারিয়েবলটাকে নিচে নামায় নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে করে? আমরা যেমন ধরেন আপনাকে আমি দিলাম y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, সে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এখন আপনাকে এটা সলভ করতে দিলাম, এখন বললাম যে ডিফারেন্সিয়েশন করেন, তো আপনি কি পারবেন এক্স টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করতে? এখন কোনো বোকা যদি এক্স টু দি পাওয়ার এক্স যদি এক্স টু দি পাওয়ার এন এর সাথে তুলনা করে, তাইলে আর কিছু করার নেই, সেটা করা যাবে না। কারণ আমি বলছি এক্স টু দি পাওয়ার এন এ ওটা কিরকম, এটা হলো নিচে ভ্যারিয়েবল উপরে কনস্ট্যান্ট, আর এখানে ভ্যারিয়েবল উপরে একটা ভ্যারিয়েবল। তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? এই ভ্যারিয়েবল উপরেরটাকে নিচে নামায় নিয়ে আসতে হয়। তার নিচে নামানোর উপায় কি? টান দিলেই কি নিচে নেমে যাবে? যাবে না। আপনি ইচ্ছা করে কলম দিয়ে লিখলেও নিচে নামাইতে পারবেন না, মানে লিখতে পারবেন কিন্তু সেটাও সঠিক হবে না। কথা হয়েছে কি, এই ধরনের ক্ষেত্রে ওই ভ্যারিয়েবল গুলাকে উপরের থেকে নিচে নামাইতে গেলে লন নিতে হয় উভয় পক্ষে, লন। এই যেটা ওকে, উভয় পক্ষে যদি আমরা একটা লন নিই, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স, ওকে, এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা লগ সূচকে পড়ে আসছি, আপনাদের মনে আছে কিনা? লগ সূচকে কি ছিল? লন এক্স টু দি পাওয়ার এক্স। এই যে যে এক্স এর উপর যে এক্সটা, এটা সামনে চলে আসে, লন এক্স। দ্যাট মিনস এই কথাগুলোর অর্থ কি? যদি আপনি ধরেন আপনাকে আমি দিলাম লন টু টু দি পাওয়ার টু, এই লন টু টু দি পাওয়ার টুর মানও যা, আর আপনি যদি টু লন টু ও ক্যালকুলেটারে দেন একই ভ্যালু আসবে। ঠিক আছে? এই লন দেওয়ার ফলে কি হয় যে এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের উপরে যে পাওয়ারটা থাকে সেটাকে সোজাসুজি এনে দেওয়া যায়। Okay? তাহলে এখন দেখেন, এখন কিন্তু আপনি চাইলে ডিফারেন্সিয়েশন করতেই পারবেন। লন ওয়াই কে এক্স এর সাপেক্ষে করলে কি হবে? এই ওয়াই কে এক্স চিন্তা করে নেবেন, তারপরে এই যে এক্স এক্স লন এক্স, এখানে ইউভি সূত্র চিন্তা করে করতে পারবেন, তাই না? এখন কিন্তু পারবেন। তাই এই কাজটাই আমাদেরকে করতে হবে এখন। যখন দেখবেন এই যে এক্স, এই যে সাইন এক্স, এখানে এক্স একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল উপর ভ্যারিয়েবল, তাহলে আপনাকে ওই উপরের এক্সটাকে নিচে নামায় নিয়ে আসতে হবে। হুম। আর এমনিতে তো লব আর হরের মতো বানাইতে হবে এল হসপিটাল অ্যাপ্লাই করতে গেলে, সেটাও একটা কথা। তো দেখেন আমরা কি করলাম, আমরা বললাম এটা দেয়া আছে, আমরা এখন ওয়াই ইকুয়াল টু, আমরা এটা ধরলাম ওয়াই ইকুয়াল টু, এটার নাম দিলাম, এটা একটা ওয়াই এর ভিতরে বাইন্ড করলাম, বললাম যে ওয়াই এর ভিতরে এটাকে রাখা দিই। এখন দেখেন তো এটা কি ফরম্যাটে আছে, তো আমরা এটাকে যদি 0 বসাই, তো 0/0 ফর্মে আছে, তো আমরা কিন্তু এক্স এর ভ্যালু বসাইতে পারবো না। তো আমরা কি করবো এখন? তাহলে উভয় পক্ষে একটা লন নিই, তাহলে লন ওয়াই, এখানেও একটা লন, এখানে যদি একটা লন নিই তাহলে কি হয়? ওই যে লন নিলে কি হয় দেখেন, এখানে লন সাইন এক্স টু দি পাওয়ার এক্স এরকম আছে, তাই না? এই যে ধরেন এই যে নিচে, তাই না? তাহলে এক্সট্রা সামনে এসে পড়বে স্যার। এই যে হ্যাঁ, সাইন এক্স, তাই না? সাইন এক্স এই যে এরকম, এরকম আছে আপনার কাছে। তাহলে আমরা কি করবো এখানে? এই এক্সটা, এই যে যে এক্সটা আছে উপরে, এই এক্সটা সামনে এসে পড়বে, হ্যাঁ, তাহলে এখানে হবে লন সাইন। ওকে, তো এই কাজটাই করছি জাস্ট। এটা কি হয়ে গেল? এক্স লন সাইন এক্স, তাই না? এক্স লন সাইন এক্স, এক্স লন সাইন এক্স, এক্স লন সাইন এক্স। এখন দেখেন লব আর হরের ফরম্যাটে বানাইতে হবে না? তো এখনো দেখেন এইটা যে বানাইলাম, এইখানেও যদি আপনি 0 বসান, তাও দেখেন কি ফর্ম আছে। এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে 0, এখানে ইনটু আছে, ইনটু আর লন লন সাইন এক্স, তা সাইন এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু 0 বসাইলে কি হয়? সাইন 0, সাইন 0 মানে কি? 0, তাহলে লন 0 মানে কি? লন 0 কিন্তু ইনফিনিটি, তার মানে এটা আছে 0 ইনটু ইনফিনিটি ফর্মে, এটা লিখে দিলাম। তাহলে হবে না, এবার বসাইতে পারবো না। তাহলে এবার একটু কাজ করি, এটাকে আমি লিখলাম লন সাইন এক্স, আর বাই দিয়ে 1/x লিখলাম। তাই এইটা যদি গুণ করি, গুণ করলে এক্সটা আবার উপরে চলে আসে না? সেইটা একই কথা, এক্স লন সাইন এক্স। তাহলে এবারও যদি আপনি এক্স বসান, এক্স এর ভ্যালু 0 বসান এখানে, তাও দেখেন ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসবে, কারণ সাইন 0 মানে 0, তাহলে লন 0 দ্যাট মিনস ইনফিনিটি, আর এই যে 1/0, এখানে কি 1/0 আর নিচেও ইনফিনিটি আসে। তো এখন কি করবো? তা দেখেন এখন তো আমাদের একটা সুবিধা আছে, এই যে উপরে লব, নিচে এই যে হর, তা এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করে দেন, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে থাকেন। তাহলে লন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করেন, নেন,
তাহলে লন সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই সাইন এক্স কে চিন্তা করবেন এক্স, তাইলে হয়ে গেল লন এক্স, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে অন বাই এক্স, দ্যাট মিন্স অন বাই সাইন এক্স। এখন সাইন এক্স আমার এক্স না, সাইন এক্স কার ডিফারেন্সিয়েশন করলে কস এক্স। এখন কথা হলো অন বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, অন বাই এক্স আমার কি আছে এখানে, অন বাই এক্স ডিডি এক্স অফ, আমি দিলাম যে আপনাকে অন বাই এক্স। তাইলে আচ্ছা এইটাকে তো বলা যায় কি, এইটাকে এইভাবে বলা যায় না যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলা যায় না, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলা যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার কিসের সূত্রের সাথে মিললো, এক্স টু দি পাওয়ার এন এর সাথে মিললো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু আসবে ক্যালকুলেশন করলে, তাই না, এটা আসবে। ওকে, তাহলে এবার দেখেন এইটার আবার কি বলা যায়, তাহলে মাইনাসটাই দিলাম, অন বাই এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে কি বলা যায়, অন বাই এক্স স্কয়ার বলা যায়, এটা আমরা জানি। ওকে, তো সেইটাই করছি আমরা এখানে। তাহলে কি হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার, এই ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হয়। তো এবার খেয়াল করেন, তো এখানে দেখেন আমরা কি দেখতেছি, ওকে এখানে মনে হয় একটা লাইন বেশি করতে হবে আপনাদের জন্য। খেয়াল করেন আমরা এই যে এটা তো পাইছি তাই না, এটা এটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। তো আমরা যদি এখানে এরকম করি দেখেন, এখন এই cos x বাই sin x কে কি বলতে পারি আমরা, tan x বলতে পারি, সরি cot x বলতে পারি, cot x তাই না, cot x বলতে পারি, cos x বাই sin x cot x। ওকে, তো এখানটা সমান সমান দিয়ে দিবার, এটা প্রবলেম করে, এক মিনিট এটা আমি একটু সাজায় লিখে দিচ্ছি। ওকে এবার ঠিক আছে, দেখেন আমি কি করলাম, আমি যে cos x বাই sin x এ cot x লিখলাম। এখন খেয়াল করেন আমার এখানে আরেক লাইন করা যায়, কি করা যায়, খেয়াল করেন এই যে এইটাকে আমি একটু চেঞ্জ করি, দেখেন এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হয়, এই অন বাই এক্স স্কয়ারকে যদি গুণ করি তাহলে কি এক্স স্কয়ারটা এখানে চলে আসে, মানে ধরেন যে এরকম এই যে ইনটু দিলাম, ইনটু সাইনটা কোথায়, এই যে ইনটু এটা কত হয়, এক্স স্কয়ার, এক্স স্কয়ার আর এই মাইনাসটা এখানে cot x মাইনাস cot x। দেখেন এবার মিল পান কিনা, যে আমি কি করছি cot x আছে, এই যে cot x লিখলাম, মাইনাসটা এই যে লিখলাম, এই যে এখন এটা গুণ হইলে কি হয়, ইনটু এক্স স্কয়ার বাই ওয়ান, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল। এই লাইনটা নিয়ে দেওয়ার, এটাকে এখানে বসাই দিই, এটা একটু শর্ট করা আছে তো আপনারা বুঝতে পারবেন না, এটা ডিটেলস করে দিলাম। ওকে, এবার দেখেন আমরা এটাকে কি করতে, cot x এ কি লিখতে পারি, 1 বাই tan x, তাহলে 1 বাই tan x আর এই যে x স্কয়ার। এখন দেখেন এটা কি ফর্মে আছে, 0 বাই 0 ফর্মে আছে, এখনো 0 বাই 0 ফর্মে, তাহলে এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি 2x, আর আমার নিচে কি ছিল tan x ছিল, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x, তাইলে sec স্কয়ার x এটা লিখলাম। এখন আপনি 0 বসায় দেন, তাহলে 2 ইনটু 0 0 আর sec 0,
এক্স এর ভ্যালু 0 বসাইলে কি 0, তাহলে sec স্কয়ার 0। এখন sec 0 তো ক্যালকুলেটর পাবেন না। এখন বলেন তো এই sec 0 এর ভ্যালু কেমনে বের করবেন? কারো বুদ্ধি থাকলে, ক্যালকুলেটর তো sec নাই। আমি দিলাম sec SCC sec, এরে বাবা রে, sec 0, sec 0 এর ভ্যালু কত আসে বলেন? এবার ক্যালকুলেটর এটা পাবেন না, আপনি কি করবেন বলেন আমাদের? এটার উপায় কি? সহজ একটা উপায় আছে। স্যার কজের উল্টোটাই তো হবে স্যার। এইটা দেখেন, sec x সমান সমান 1/cos x না, জি স্যার। ইকুয়াল টু 1 বাই, সরি, ভাগ চিহ্নটা কই গেছে, 1/cos x, তাই না? তাহলে আপনি sec 0 এর কি লিখতে পারেন? 1/cos 0 লিখতে পারেন না? 1/cos 0 দিয়ে ক্যালকুলেটর ভ্যালু নিয়ে চলে আসবে, cos 0। তাহলে cos 0 এর ভ্যালু 1, তাহলে 1/1 1। তাহলে sec 0 এর ভ্যালু কিন্তু 1, শর্টকাট। তাহলে 0/1, তো 0/1 মানে কি 0, এটা তো অসংজ্ঞায়িত না, এটা 1/0 হইলে অসংজ্ঞায়িত হইতো। তাহলে এটা কার মান পাইছেন? অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই। দেখেন আমার অঙ্কে কি ছিল উপরে, লন ওয়াই, লন ওয়াই, আপনাকে বের করতে হবে ওয়াই এর মান, কারণ ওয়াই এর ভিতরে আছে কিন্তু লিমিট লিমিট এক্সটেন্স টু sin x টু দি পাওয়ার x, আপনাকে এটার মান বের করতে হবে, তাই এটা আছে ওয়াই এর ভিতরে, এখানে তো লন ওয়াই। তাহলে আপনি লন ওয়াই এর ভ্যালু পাইছেন 0, লন ওয়াই ইকুয়াল টু 0 পাইছেন। এখন ওয়াই ইকুয়াল টু কত হবে? তা এখন একটা শর্টকাট ওয়ে আছে দেখেন, তা এই 0 মানে তো লন ওয়ান, লন ওয়ান এর মানও কিন্তু 0, লন ওয়ান এর মানও 0, বা এটা একটা কাজ করা যায়, এত কিছু দরকার নেই। এটা পাইছেন না, সোজা এটা লিখেন ওয়াই ইকুয়াল টু, আমরা কি বলছিলাম একটা আগের ক্লাসে কি শিখছিলাম, যে লন ওয়াই ইকুয়াল টু যদি এক্স থাকে তাহলে ওয়াই এর ভ্যালু বের করতে দিলে লন সাইড চেঞ্জ করলে কি হয়ে যায় মনে আছে? এক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে যায় না, এক্সপোনেনশিয়াল হয়ে যায় না, এটা একটা বলছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, লন সাইড চেঞ্জ করলে ই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমার কি আছে, এখানে আছে আমার এক্স এর জায়গা 0, তাহলে এখানে কি হয়ে যাবে 0 ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? ইকুয়াল টু 1, ক্যালকুলেটরে দিলে। তা সেটাই করছি, এটাকে ই টু দি পাওয়ার 0 দিয়ে দিই এখানে। ওয়াই ইকুয়াল টু, এই লনটা সাইড চেঞ্জ করলে এক্সপোনেনশিয়াল হয়ে গেল 0, আর ইটা যদি এখন সাইড চেঞ্জ করে ওয়াই এর পাশে তাহলে লন হয়ে যাবে আবার। তাহলে আমরা কি পাইলাম? ওয়াই, ওয়াই মানে কি ছিল আমাদের উপরে, লিমিট এক্সটেন্স টু 0 sin x টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এটার ভ্যালু কত আমরা পাইলাম? 1 পাইলাম। ওকে, তো ঠিক একই ভাবে দেখেন এইখানে আপনারা কি করছে, এই জায়গা ছিল আগে ছিল sin x, এখানে cos x দিয়েছে, আর এখানে cot স্কয়ার x দিয়েছে, তো আপনি কি করবেন ঠিক একই কাজ করেন, এখানে এটা বড় হাতের এটা ছোট হাতের, এটা বড় হাতের হয়ে গেছে, আপনি কি করবেন ঠিক একই ভাবে এই cot x cot স্কয়ার x কে নিচে নামাইতে হবে। তা আপনি কি করবেন, এই পাশে লন নেবেন, এই যে লন নিলাম, তাহলে cot স্কয়ার x নিচে নামলো। এখন এখানে কি করবেন, এই cot স্কয়ার x কে আমাকে আপনাকে লব আর হরের মতো বানায় নিতে হবে এল হসপিটালের জন্য। এল হসপিটাল কিন্তু লব আর হর, লব এবং হর থাকতে হবে, লবকেও ডিফারেন্সিয়েশন করতে হয়, হরকেও ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে তো লব আর হর বানাতে গেলে কি করবো, cot স্কয়ার x লিখা যায় 1/tan স্কয়ার x লিখলাম, আর এই যে ln cos x থাকলে এখন কি করবে, ডিফারেন্সিয়েশন করেন ln cos x, তাহলে 1/cos x, cos x আমার x না, তাহলে মাইনাস sin x। tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, tan x, তাহলে tan x আর হোল স্কয়ার, এভাবে চিন্তা করতে হবে। তাইলে tan x কে x ধরবো, তাহলে x স্কয়ার, x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে মানে 2 tan x। এখন tan x আমার x না, tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, তাই বড় হাতের x s হয়ে গেছে। আপনারা এটাকে ছোট হাতের দিবেন। এরপরে কি হয় দেখেন, এখানে এই যে গুণ করা যায়, গুণগুলো করলাম মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, আর এই যে, আর এখানে দেখেন মাইনাস সাইন এক্স বাই কজ এক্স যে লিখলাম, এই যে নিচে 2, আর এখানে tan x মানে কি, tan x মানে আমার কি সাইন এক্স বাই কজ এক্স, এটা গুণ করার সময় কি উল্টে যাবে না, তাহলে কজ এক্স বাই সাইন এক্স হয়ে যাবে। আর এই যে 1/sec স্কয়ার এক্স মানে কি কজ স্কয়ার এক্স, ঠিক আছে? এখন খেয়াল করেন এইটাকে tan x, tan x মানে কি sin x বাই cos x, তাহলে এইটা যখন গুণ হবে তখন cos x টা উপরে যাবে, sin x টা নিচে চলে আসে, আর এখানে আছে কি 1/sec স্কয়ার x, 1/sec স্কয়ার x টা কি লিখা যায় cos স্কয়ার x। এখন কাটাকাটি করেন, cos x ক্যান্সেল, sin x ক্যান্সেল, তাহলে এখানে cos x দিয়ে cos স্কয়ার x টা কাটলে
আচ্ছা cos x দিয়ে cos x কে কেটে দিলাম, আমার এখানে থাকলো cos স্কয়ার x। আর এখানে -1/2 এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসি। এখন দেখেন আপনি ভ্যালু বসায় দেন, cos এর জায়গায় 0, cos 0 এর ভ্যালু কত, cos স্কয়ার 0, cos স্কয়ার 0 মানে কি cos 0 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স 1, তাই না? cos 0 এর ভ্যালু 1, তাইলে cos 0 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার, দ্যাট মিন্স 1, তাহলে -1/2 অ্যান্সার। এখন এটা কার ভ্যালু বের করছেন? ln y এর ভ্যালু বের করছেন, তাই না? ln y এর ভ্যালু বের করছেন আপনি। এখন আমার কি করতে হবে, y যদি সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তাই না? ই হয়ে যাবে ট্রাকের মতো। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এই মাইনাস হাফটা উপরে যাবে মাথার উপরে। তো এখন এইখানেও অ্যান্সার লিখতে পারেন, এখানেও অ্যান্সার লিখতে পারেন। এই দেখেন এইখানে কেমনে 1/√e লিখলাম, দেখেন কি লিখছি আমরা এখানে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইটাকে কি লেখা যায়, 1/e টু দি পাওয়ার হাফ, 1/e টু দি পাওয়ার হাফ লেখা যায় 1/e টু দি পাওয়ার হাফ। তাইলে কোনো কিছুর উপর পাওয়ার হাফ থাকা মানে কি রুট, তাই না? আমরা জানি। তাহলে এটা লেখা যায় কি 1/√e লেখা যায়, রুট ই। এই জন্য এখানে এটা লিখছে। এই যে চাইলে আপনি এখানেও অ্যান্সার লিখতে পারবেন, এই যে এখানেও অ্যান্সার লিখতে পারবেন, কোনো ভুল হবে না। কিন্তু ভুলে আবার এই জায়গায় অ্যান্সার লিখে দিন না, খবরদার, তাহলে কিন্তু পুরো অঙ্ক শেষ। ওয়াই এর মানটা লাগবে। ক্লিয়ার? আমরা আরেকটা চ্যাপ্টার করব, খুবই সহজ চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, সেটা লাগবে সর্বোচ্চ 30 মিনিট। স্যার প্র্যাকটিসের ম্যাথটা একটু বোঝাই দিলে ভালো হতো, এটা অনেক কঠিন। কোনটা? যেটা প্র্যাকটিস করতে দিয়েছেন যেটা স্যার। প্র্যাকটিস করতেছে, আপনি প্র্যাকটিস করে আমাকে দেখান কোথায় পারেন না। আমি করাই দিলে কি হবে? আপনি একটু নিজে প্র্যাকটিস করেন, আমাকে কইরে দেখান কোথায় বাই দেখেছেন, আমাকে দেখান। আমি আগে বুঝি আপনার প্রবলেমটা কোথায়, কারণ আমি যে পরিমাণ আলোচনা করি তাতে সমস্যা থাকার কথা না। এখন আমাকে ধরতে হবে যে স্টুডেন্টের সমস্যা কোথায়। তাহলে আপনি করেন, কোথায় কাটাকাটি হয়েছে, কাটাকাটি করা খাতাই আমরা দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনার ল্যাকিংসটা কোথায়। আমাকে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আমি করে দিলে তো হয়েই যাবে। এজন্য আপনি করেন, কোথায় ভুল হয় আমাকে দেখান, মানে কোথায় যায় বাইরে যাচ্ছেন সেটা আমাকে দেখাবেন। আমারে অফ টাইমে ওই ইয়াতে করে আমি সবসময় ফ্রি আছি, মানে ফ্রি নাই সরি, মানে ওই পাঠায় দিবেন স্ক্রিনশট, আমি দেখে রাখবো। তারপরে যদি কোথাও প্রবলেম পাই আপনার সাথে আমি কমিউনিকেশন করে নিব, সমস্যা নেই। ওকে? স্যার এখন কোন চ্যাপ্টার শুরু করবেন স্যার? আমি এখন শুরু করব হচ্ছে, দেখি কোনটা আসে, কোনটা রাখছে আজকে, ডেট টু লিমিট। এতক্ষণ করে সেল হসপিটাল, এখন লিমিটেড কিছু অঙ্ক করবো আবার, ওগুলো লিমিটেড ছিল। দেখেন এখন যে চ্যাপ্টারটা বুঝাবো, একটা ফর্মুলা জানলে সব অঙ্ক একই, একটা শুধু ফর্মুলা জানতে হবে। এই যে সামনে একটা বিশাল কিছু লেখা আছে, শুধু এইটা একটু দেখেন, এটা একটু শুধু দেখেন, দেখতে বলছি। বলছি ডেল এপসাইলন, এটার নাম কি ডেল, আর এটার নাম এপসাইলন। ডেল এপসাইলন ডেফিনেশন ওয়াইজ কি হবে, 0 < মডুলাস অফ x - a, এরপরে কি, এরপরে কি আছে, মডুলাস অফ f(x - l) লেস দেন ডেল এপসাইলন। এইটা খালি মুখস্থ করেন, এই সূত্র, এই ফর্মুলাটা মুখস্থ, আর কিছু না। এই যে এখানে যেটা লিখছে আর কিছু লেখার দরকার নেই, মানে বোঝার দরকার, খালি এটা মুখস্থ করেন ফর্মুলাটা। সবাই আশা করি দেখছেন। এখন স্যার আমরা এটা যখন তুলে অঙ্কের, নিই স্যার। জি হ্যাঁ তুলেন। ও এই একজন পাইলাম লিখেন, সমস্যা নেই। আচ্ছা আমাদের সে লেখা আর একজন সে আসছে এখনো নাকি, সে জানে 9টায়? স্যার ওরে বললাম তো, ও বলে নামাজের পরে জয়েন দিবে, তো ওকে জয়েন দেয়নি। জয়েন দিছে নাকি দেয় নাই বুঝলাম না, মনে আছে, মনে হয় নাই। না স্যার নাই আহ, তো। কি নাম ছিল ওর, না কি প্রীতি নাম ছিল নাকি নাকি?
ও লিখতো না? ও নাকি তাহমিনা কি তাহমিনা দুইজন কি ছিল? ও প্রীতি আছে, লিখতো কে তাইলে? ও ওই যে উনি আসছেন, স্যার অ্যাকসেপ্ট করেন। না স্যার, ও না, ওই যে সাবিহা, সাবিহা না, তাবাসসুম সায়েদা মেবি এই ওর যে নাম। তাহমিনা সায়েদা। আক্তার একে, ও তো এ লিখতো না সারাদিন ক্লাসে? আচ্ছা যাই হোক, যে লিখতো লিখুক। হুম, দেখেন এইটা লিখছেন, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখেন। আমরা যখন অঙ্কের ভিতরে যাব, আমাদেরকে এই এর মানটা খুঁজে বের করতে হবে, আর এফ অফ এক্সটা খুঁজে বের করতে হবে, এলটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আমরা যখন অঙ্কের ভিতরে যাব, আমাদেরকে তিনটা জিনিস খুঁজে বের করতে হবে। কি কি? এ এক্স আর এল। এ এফ অফ এক্স, এ এফ অফ এক্স, এও লাগবে, এফ অফ এক্স লাগবে, এল এলও লাগবে। তাহলে কয়টা জিনিস খুঁজে বের করতে হবে? তিনটা স্যার। তিনটা। এবার যে অঙ্ক নেবো এই তিনটা খুঁজে বের করবেন আগে, কোথায় তিনটা আছে। আর এই এফ অফ এক্স আর এল পেয়ে গেলে এফ অফ এক্স থেকে এল কে বিয়োগ করে ফেলবেন। ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। কোনো কনফিউশন আছে? তাহলে চলেন এবার। এখন এ কোনটা হবে, এফ অফ এক্স কোনটা হবে, এল কোনটা হবে, আমি দেখাই দিচ্ছি। এই জায়গাতে একটা ম্যাথ আসলে 4 মার্ক কি 5 মার্ক দেয়, এত সহজ ম্যাথ। দেখেন, আপনাকে বলছে প্রবলেম 1, বাই ডেল এপসাইলন ডেফিনেশন ওয়াইজ প্রুফ করেন লিমিট এক্স টেন্স টু 0 2x² - 8 ডিভাইড x - 2 ইকুয়াল টু 8। এটা প্রুফ করতে বলছে। তো এখন আমি কি বলছি, ফার্স্টে প্রথমে এভাবে লিখেন গিভেন, আমার কাছে কি দেয়া আছে, এটা দেয়া আছে। এখন এই অঙ্কে আমাদের মূল টার্গেট ডেল এর ভ্যালুটা খুঁজে বের করবো, ডেল এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? ডেল এর ভ্যালুটা খুঁজে বের করতে পারলে আমরা বলে দেবো ডেল ইকুয়াল টু এত হইলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। ঠিক আছে? তো এখন ডেল এর ভ্যালু খুঁজে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই ফর্মুলা ওয়াইজ কাজ করতে হবে। একটু আগে যে ফর্মুলাটা লিখাইছি আমি, এই যে এই ওয়াইজ কাজ করতে হবে। তো এখান থেকে আমাদেরকে কি কি মান জানা লাগবে, এর মান, এফ অফ এক্স আর এল এর মান জানা লাগবে। তো আমরা কি করব, আসেন ফার্স্টে এর মান খুঁজে বের করি। ও তার আগে বলে দিই এফ অফ এক্স কোনটা। সোজা হিসাব, এফ অফ এক্স হলো এই যে যেটা দেখছেন 2x² - 8 ডিভাইড x - 2, এইটা হলো এফ অফ এক্স আপনার। এই যে মানে লিমিটের পরে যেটা লিখছে, মানে ইকুয়াল টু বসানো, রাইট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইডে এই যে 2x² - 8 ডিভাইড x - 2, এইটুকু হলো এফ অফ এক্স এর মান। আপনি যে অঙ্কে যাবেন তাইলে দেখেন, এই যে আপনি যদি পরের অঙ্কটা যান, এখানে এফ অফ এক্স কোনটা, x² - 9/x - 3। এর পরের অঙ্কটা যান, এক্স এর মান কোনটা, x² - 16 ডিভাইড x - 4। বুঝতে পারছেন এফ অফ এক্স কোনটা হবে সবসময়? আশা করি কোনো সমস্যা নাই। এখন আপনার কিসের মান জানা লাগবে, এর মান আর এল এর মান। এর মান হবে হলো সবসময় লিমিট যেটা দেয়া থাকবে x → 2, এই 2টা হলো সবসময় এর মান। আর এল এর মানটা হবে রাইট হ্যান্ড সাইডের যেটা থাকবে, সেইটা হবে এল এর মান। সব অঙ্কে একই। ওকে? কারো কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। ওকে, এখন দেখেন আমাদের সূত্রে কি ছিল, এফ অফ এক্স মাইনাস এল। তা এই এফ অফ এক্স মাইনাস এল এর এইটা আগেই বের করে যাই। ঠিক আছে? এটা চলেন আগেই আমরা বিয়োগ করে এটা ক্যালকুলেশন করে রাখি আমরা। তাই এফ অফ এক্স মাইনাস এল আপনি করেন, তাহলে এফ অফ এক্স কি বলছি, এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স হলো এই যে আপনার লিমিটের এখানে যেটা দেওয়া আছে 2x² - 8 ডিভাইড x - 2, এই যে লিখলাম। আর মাইনাস দিয়ে এল কত, 8। এখন এইটারে আপনি যেভাবে পারেন ছোট করেন সমাধান করে, মিডিল টার্ম ব্রেক ট্রেক করে যতদূর ছোট করা যায় করতে থাকেন। তাহলে কি, একটা লসাগু নিলাম, একটা লসাগু নিলাম, তাই না? লসাগু না, এখানে x² - 4, তাহলে x² - 2 স্কোয়ার, মানে কি a² - b² ছোট, তার মানে x প্লাস এ কি x² - b² ছোট, তাহলে কি হবে, a প্লাস বি এক্স ইন্টু প্লাস a টু মাইনাস বি। ইন্টু x - 2। তাহলে x² - 4, তাহলে কি x² - 2 স্কোয়ার, তাহলে x+2 ইন্টু x - 2। এরপরে কি করলাম, এরপরে এখান থেকে x - 2 x - 2 এটা ক্যান্সেল হয়, থাকলো এতটুকু আমার। এখন এইখানে গুণ করলাম, গুণ করার সমাধান করে আমরা কি বের করলাম, 2 ইন্টু x - 2, তাই না? এই সমাধানটা করে ফেলবো।
এবার এটা শেষ হয়ে গেলে ওই যে যে ফর্মুলাটা লিখাইছি সেটা লিখবেন। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা আগেরটা আপনাদের চোখের সামনে নিয়ে আসি। Wait. দেখেন ফর্মুলাটা কি ছিল, এখানে একটু লিখে রাখলাম। হ্যাঁ, ফর্মুলা এটা ছিল। এখন আপনি এই ফর্মুলা লিখবেন নাও অ্যাপ্লাইং ডেল এপসাইলন ডেফিনেশন উই গেট, এটা লিখে আপনি সূত্রটা লিখবেন। তাহলে জিরো লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এর ভ্যালু কত, এর ভ্যালু কত বের করে আসেন, এর জায়গায় এর ভ্যালুটা লিখেন, এর ভ্যালু 2, তাইলে এর ভ্যালুটা 2 লিখলাম। লেস দেন, ও হো হো এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে সূত্রে কিন্তু একটা মিস্টেক আছে। এখানে একটা লেস দেন দিয়ে একটা ডেল হবে, একটা ডেল লিখতে হবে। ওকে, ডেলটা বাদ গেছিল। ওকে, এখানে একটা ডেল হবে, কালেকশন করে এখানে ডেল হবে। এখন দেখেন, তাইলে এখানে যদি একটা ডেল হয়, ডেল, ওকে, কেউ কি রিকোয়েস্ট দিছে? স্যার লেস দেন ডেল হবে না? লেস দেন ডেল হবে, লেস দেন, এখানে একটা লেস দেন ডেল হবে। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন, তাহলে আমরা কি করব? আমরা জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এর জায়গা কত বসাবো? 2x, আমরা এরপরে 2 পাইছি, আর এই যে লেস দেন ডেল, এরপরে কি আছে? মডুলাস দিয়ে এফ অফ এক্স মাইনাস এল, তাহলে এফ অফ এক্স মাইনাস এল এর ভ্যালু আমরা কত পাইছি সেটাই লিখবেন। এই জন্য আমরা ওটা উপরে আগে ক্যালকুলেশন করে রেখেছি। এফ অফ এক্স মাইনাস এল কত পাইছি? 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে আপনি এখানে লিখবেন 2 ইন্টু এক্স মাইনাস 2। আমার এফ অফ এক্স মাইনাস এল এর ভ্যালু আমরা পাইছি 2 ইন্টু এক্স মাইনাস 2, এবারে দিয়ে লেস দেন সাইন দিয়ে এপসাইলন। এখন আপনার টার্গেট হচ্ছে এই পাশের মডের ভিতরে যেটা আছে এইটা সমান সমান বানাবেন, এই পাশের মডের যেটা আছে সমান সমান বানায় ফেলতে হবে। যখন হবে সমান সমান তখন অঙ্ক শেষ হবে। ঠিক আছে, তাইলে দেখেন এই পাশে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাবেন, এই লেফট হ্যান্ড সাইডে এই মডের ভিতর যেটা আছে সেটা সমান বানাইতে হবে এই পাশে রাইট হ্যান্ড সাইডে এটাকে। তাহলে এখানে আমি দেখতেছি একটা 2 এক্সট্রা গুণ আছে, তাহলে আমরা কি করতে পারি? এই 2টাকে যদি এই যে লেস দেন সাইন এর মানে এর ওপাশে পাঠিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে 2টা ভাগ হয়ে এপসাইলনের সাথে বাই হয়ে যায়, তাহলে এপসাইলন বাই 2। এখন দেখেন, যখন এইরকম এই প্রথম মডের ভিতরে এতটুকুর সাথে এই দ্বিতীয় মডের ভিতরে এতটুকুর মিল পাবেন, তখন আপনি বলতে পারবেন যে ডেল ইকুয়াল টু এই যে এই এপসাইলন বাই 2। তাহলে আমরা বলবো যে ডেল ইকুয়াল টু এপসাইলন বাই 2 হইলে এই লিমিটটা, মানে এই যে যে আমাদেরকে লিমিটটা দেওয়া ছিল এটা স্যাটিসফাইড হবে। এখন দেখেন ঠিক একই ব্যাপার একটা অঙ্ক দেখলে আপনাদের ক্লিয়ার হবে যে এই একটা অঙ্ক দিচ্ছে, তো আমাদেরকে কি কি লাগবে বের করা? আমাদের লাগবে হচ্ছে এ এফ অফ এক্স আর এল। তা এফ অফ এক্স কোনটা? এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। এ কোনটা? এ আমি বলছি এ হবে সবসময় এই যে এক্স টেন্স টু 3, এই যে যে লিমিটে যেটা দেওয়া থাকবে এইটা হবে এর মান, তাহলে এর মান হলো 3 আর এল হবে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে 6। তাহলে এখন আমি বলছি এফ অফ এক্স মাইনাস এল আগে বের করে রাখবেন। তাহলে এফ অফ এক্স এ যেটা পাইছেন, এফ অফ এক্স এর মান কি? এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, তাহলে এটা লিখলাম মাইনাস এল, এল এর ভ্যালু কত? 6। এখন এইটাকে আবার সেই সমাধান করবেন, সেই বর্গের সেই কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, কাটাকাটি করলাম, এক্স মাইনাস 3। এখন আপনি কি করবেন বলছেন? এই টাইপ অফ এক্স মাইনাস এল বের করা হয়ে গেলে আপনি তখন কি করতে বলছি? যে এই ফর্মুলাটার দিকে তাকাবেন আর মান বসাইতে থাকবেন। তাহলে আমরা লিখলাম নাও অ্যাপ্লাইং ডেল এপসাইলন ডেফিনিশন, তাহলে 0 লেস দ্যান এক্স মাইনাস এ, এখানে এর মান কত পাইছিলেন? এইখানটাতে এর মান পাইছিলেন 3, তাহলে এর মানটা 3 বসালাম। এবার কি এফ অফ এক্স মাইনাস এল এর ভ্যালু কত পাইছেন? এক্স মাইনাস 3 পাইছেন, তাই না? এরপরে লেস দ্যান এপসাইলন। তাইলে এবার দেখেন আমি কি বলছি, অঙ্কটা কখন শেষ হবে? যদি দেখেন যে এখানে প্রথম লেফট হ্যান্ড সাইডে যে মডের ভিতরে কত আছে? এক্স মাইনাস 3, আর রাইট হ্যান্ড সাইডে মডের ভিতরে কি আছে? এক্স মাইনাস 3 একই। তাহলে এখন আমরা যখন একই যাবে তখন আমরা বলতে পারি যে ডেল ইকুয়াল টু কি? এপসাইলন। তাহলে ডেল ইকুয়াল টু এপসাইলন, তাহলে ডেল ইকুয়াল টু এপসাইলন হইলে আমি বলতে পারবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড। একইভাবে এই অঙ্কগুলো ঠিক একই। তো ওই অঙ্কটায় কি ছিল দেখেন, ওই আগের অঙ্কটাতে আমাদের কি হয়েছিল? আমাদের কিন্তু এখানে একটা 2 চলে আসছিল, এই জন্য এই 2টাকে আমাদের এই অসমতা সাইনের আর এক পাশে চেঞ্জ করা লাগছে। এখানে আছে গুণ, তাহলে অসমতা আর এক পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এপসাইলন বাই 2 হয়ে গেছে, তাহলে ডেল ইকুয়াল টু আমরা বলতে পারি এপসাইলন বাই 2।
কিন্তু খেয়াল রাখতে হবে সবসময় এইটার সমান সমান এটাকেও বানাইতে হবে, তাহলে x-2 x-2, এই জন্য এই 2টাকে এই পাশে পাঠানো লাগছে। কোনো সময় দেখবেন যে একেবারে প্রথম স্টেপেই মিলে যাবে, তাইলে তো তখন কোনো কাজ করার নেই, তখন আপনি ডেল ইকুয়াল টু কত আসে সেটা থেকে লিখে দিবেন, মানে এই কাছে ডেল ইকুয়াল টু এই ঠিক এই অসমতার এই পাশে যেটা থাকবে সেইটা লিখে দিবেন, ঠিক আছে। কিন্তু এখানে যদি আপনি ডেল ইকুয়াল টু এপসাইলন লিখতেন হইতো না, কারণ আমি বলছি সেটা কখন লিখতে পারবেন যখন আপনার এই মডেল এই লেফট হ্যান্ড সাইডে মডেলের ভিতরে গেছে x-2, তাহলে এই পাশের মডেল আপনার x-2 একই আসতে হবে, ঠিক আছে। একইভাবে যদি আপনি এখানে দেখেন যে কোনো একটা অঙ্ক, যেমন এই একটা অঙ্ক, তাহলে আপনি এফ অফ এক্স কত x2-16/x-4, এর ভ্যালু কত 2, এল এর ভ্যালু কত 6। এখন আপনি এফ অফ x-l বের করেন, এই যে বের করলেন সমাধান করে x-2, তাহলে এখন ওই সূত্র অনুযায়ী যদি আপনি লিখেন, এই যে তাহলে 0 লেস দ্যান x-a, এর ভ্যালু কত পাইছেন 2, x-2, এফ অফ x-l এর ভ্যালু কত পাইছেন x-2 পাইছেন, তাহলে x-2 সেম টু সেম হইছে। তাহলে এখন ডেল ইকুয়ালটা আপনি বলে দিতে পারেন এপসাইলন। ডেল ইকুয়াল টু এপসাইলন হইলে আপনার বলবেন যে ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। একইভাবে দেখেন এই একটা অঙ্ক, স্যার এখানে তো এই একই রুল সব অঙ্কের ক্ষেত্রেই নাকি স্যার? সব অঙ্কের ক্ষেত্রে একই রূল, কোনো ডিফারেন্ট কিছু নেই। জি এই স্যার। যে দেখেন এই একটা অঙ্ক, আপনি এখানে এফ অফ এক্স এর মান এটা, এই যে 2x² - 18 / x - 3, এর ভ্যালু 3, এল এর ভ্যালু 12, তাহলে এফ অফ এক্স মাইনাস এল, এখানে একটা এল মিসিং হইছে, এল এল একটা এল দি রন মনে হচ্ছে। তাহলে এফ অফ এক্স মাইনাস এল ক্যালকুলেশন করেন আপনি, এই যে সেই সমাধান করেন, এই যে 2 কমন নিছি আমরা আগে, তাহলে x² - 9, তাহলে x² - 3 স্কয়ার, তাহলে x + 3 * x - 3, x - 3, x - 3 ক্যান্সেল, তাহলে এই থাকলো, এই কমন নিয়ে এটা থাকলো, তাই না। এখন কি করবেন, ডেল এপসাইলন ডেফিনেশন ওয়াইজ, ও মাই গড এটা আবার কি, এটা লিখে নিয়ে আসি প্রত্যেকটাকে। এই যে লিখলাম, এখন আপনি মান বসান, তাহলে 0 লেস দ্যান x - a, এর ভ্যালু কত পাইছেন আপনি 3, এর ভ্যালু এখানে কত ছিল 3, আর এফ অফ এক্স এর মান কত পাইছেন আপনি 2 × x - 3, তাহলে 2 × x - 3 লিখনের জায়গা। এখন দেখেন এখানে আছে x - 3 আছে, তাহলে এখানে আছে কি 2 × x - 3, তাহলে এই 2টাকে কি করতে হবে, এই অসমতার এই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে অসমতার এই পাশে গেলে কি হবে, এপসাইলনের সাথে গেলে ভাগ হয়ে যাবে, ε/2। তাইলে এখন দেখেন তাহলে এবার দেখেন এই পাশে কি x - 3, এ পাশে x - 3, তাহলে ডেল ইকুয়াল টু কি ε/2, ক্লিয়ার। এখানে যদি 5 থাকে 5 কে পাশে পাঠিয়ে দেবেন, এরকম মানে এইখানটার সাথে মিল করতে হবে সবসময়, এইখানে মডারের ভিতরে যেটা থাকবে এটার সাথে মিল করতে হবে, তারপরে ওইটা অনুযায়ী আপনি লিখবেন। এখন দেখেন এখানে এই অঙ্কগুলো সবই একই রকমের, এগুলো দেখানোর কিছু নেই। একটা অঙ্ক তো একটা অঙ্ক এক্সেপশন ছিল, দেখেন আমি একটা জিনিস একটা থেকে এক্সট্রা দেখায় দিই। ধরেন আপনাকে এমন একটা অঙ্ক দিয়ে বললো, এই অঙ্কের সাথে 8টা লাইন জোড়ায় দিল, ধরেন বলছে ইফ, এইরকম আছে মতিন স্যারের বইতে দেখবেন, ইফ ইফ এপসাইলন ইকুয়াল টু 0.5, দেন ফাইন্ড ভ্যালু অফ ডেল। ডেলের ভ্যালু কত হবে, ডেলের ভ্যালু কত হবে, তো লাস্টে দেখেন একটা স্টেপ এইরকম অ্যাড করে দিতে পারে, তা আপনি তাকে অঙ্কটা এরকম করবেন, এরপর আপনাকে এক্সাক্ট মান বের করতে বলছে। ধরেন আপনাকে এপসাইলনের ভ্যালু দিলাম 0.5, তার ডেলের ভ্যালু কত, তো আপনি কি করবেন তখন, এই যে এপসাইলন, এই যে এখানে কি পাইছেন, এইখানে এসে ডেল ইকুয়াল টু কি পাইছেন ε/2, তাহলে এপসাইলনে আপনি তখন কি করবেন, এই যে এই লাইনটা নিচে করি, এই যে তখন এখানে লেখার পর আপনি নিচে করবেন নেক্সট স্টেপ, নেক্সট পার্টের অ্যান্সার দিবেন, যে আপনার এখানে কি দিছে, এপসাইলনের ভ্যালু দিছে কত 0.5, তাহলে 0.5 ভাগ 2, তাহলে 0.5 ভাগ 2 তে কত আসে আমার 0.5 ডিভাইড 2, 0.5 ডিভাইড 2 আমার আসে 0.25, আপনি তখন দিবেন ইকুয়াল টু 0.25।
0.25 দেখাচ্ছে। এই যে এই যে, কারণ আপনাকে লাস্ট একটা রেজাল্ট এসেছে যে এখন ধরেন আপনার এপসাইলনের ভ্যালু 0.5 আছে, ডেল এর ভ্যালু কি হবে? ছোট একটা সমাধান। এখন আপনি এপসাইলনে 0.5 দিবেন, লিখবেন ইফ, লিখবেন হোয়েন এপসাইলন ইকুয়াল টু 0.5, তরিকা এপসাইলন ইকুয়াল টু 0.5, এপসাইলন কোথায়? এগুলো কপি করতে করতে এপসাইলন ইকুয়াল টু 0.5, when epsilon equal to 0.5 then del equal to 0.5 divide 2, মানে এইটাতে মান বসাচ্ছেন equal to 0.25, শুধু এতটুকু কাজ। এইরকম দিতে পারে কখনো। স্যার একজনের রিকোয়েস্ট দিচ্ছে, ওই যে যে বেশি লিখে সে আসছে। গুড, কংগ্রাচুলেশন। আমাদের তো পড়ানো শেষ। আচ্ছা, ও কংগ্রাচুলেশন কেন বলতেছো? নাকি তো ওয়েলকাম জানাইতে হবে। তো এই আছে সব অঙ্ক, এই যে এর একটা অঙ্ক, সব একই নিয়ম, সব একই নিয়ম, নতুন কিছুই নাই। এই যে দেখেন একই, এ এল আর এফ অফ এক্স এর মানটা আমাদের আগে জানা লাগবে, এফ অফ এক্স মাইনাস এল বের করছে, এরপরে ডেল এপসাইলন ডেফিনেশন থেকে এই যেটা সাজাইছে, তো এক্স মাইনাস ফাইভ দুই মডুলাস একই আছে, তাহলে ডেল ইকুয়াল টু এপসাইলন। তবে এখন দেখেন এখানে একটা ম্যাজিক, যদি বলে যে যদি আপনাকে এরকম দিয়ে দেয় ইফ ই, এই কথাটাই আবার দিয়ে দেয় যে ইফ if epsilon equal to 0.5 then find the value of del, এটা যদি বলে দেয়, এটা যদি বলে তাহলে কি করবেন? আপনার এপসাইলন ভ্যালু দিচ্ছে, এপসাইলন ভ্যালু দিচ্ছে 0.5, ডেল এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আপনি তখন কি করবেন? এটা করার পরে আপনি ঠিক ওই ওই জিনিসটাই লিখবেন, তাহলে ওই যে লিখবেন হোয়েন এপসাইলন ইকুয়াল টু 0.5 দেন ডেল এর ভ্যালু কত বলেন তো? দেন ডেল ইকুয়াল টু কত বলেন? স্যার এপসাইলন 0.5। 0.5 হবে। তো এইটা বাকিটা কেন বলতে পারতেছেন আমি বুঝলাম না। সিম্পল ক্যালকুলেশন। তো এই আর একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করেন আপনারা। এই তো আজকে হচ্ছে আমাদের মধ্যে এই দুইটা চ্যাপ্টারই ছিল, খুবই সহজ চ্যাপ্টার। তো এখন আমি আপনাদের সাথে আজকে আর কোনো চ্যাপ্টার করানোর নাই, আমাদের আজকে দুই চ্যাপ্টারই, এই দুইটা চ্যাপ্টার থেকে অঙ্ক প্রতিবারই আসে। ও একটা জায়গা একটু জানানোর আছে, এই যে এই অঙ্কটা, এটা নতুন করে শেখানোর কিছুই নেই আমার। দেখেন আপনি আপনি গতকালকে একটা অঙ্ক করছেন, কি অঙ্ক করছিলেন? আপনাকে এরকম একটা ফাংশন দিয়েছে, দিয়ে বলছে সেটা কন্টিনিউয়াস কিনা। তো কন্টিনিউয়াস চেকিং করতে গেলে আমরা কি করছিলাম? আমরা কিন্তু এরকম করছিলাম যে যে ধরেন একটা ফাংশন এফ অফ এক্স, এখন সেটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা। তো আমরা কি করছিলাম ওই দিন? তিনটা জিনিস চেক করতে বলছিলাম আপনাকে। কি কি চেক করতে বলছিলাম? যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এটা এটা ইকুয়াল টু এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কিভাবে ক্যালকুলেশন করতাম আমরা? লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ। আর এরপরে আরেকটা চেকিং করতে কি বলছিলাম? তা এইটা কখন ছিল? এইটা ছিল হচ্ছে আমার এক্স গ্রেটার দ্যান এর ক্ষেত্রে, তাই তো? এক্স গ্রেটার দ্যান এর ক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা কি চেকিং করতাম? আমরা চেকিং করছিলাম হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এইচ টেন্স টু জিরো এ মাইনাস এইচ হবে তখন, তাই না? এ মাইনাস এইচ। এটা কখন ছিল? এটা ছিল এক্স লেস দ্যান এর ক্ষেত্রে, তাই না? ঠিক আছে কিনা লেখা? হ্যাঁ। আর একটা কি চেকিং ছিল আমাদের? যে এফ অফ
এক্স আই মিন এফ অফ এ, এটা আপনাকে বের করতে হবে, তাই না? এটা কখন ছিল? এক্স ইকুয়াল টু এর ক্ষেত্রে। তো আমরা কিন্তু এইগুলো গত ক্লাসে চেকিং করছি, যদি তিনটার মান সমান আসে, মানে এই যে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা কি বলতাম যে একটা ফাংশন কন্টিনিউয়াস। এখন আমাদের আর এক টাইপের অঙ্ক আসে, কি আসে, যে এরকম একটা মান দিয়ে আপনাকে বলবে যে শো দ্যাট লিমিট এক্সটেন্স টু জিরো এক্সিস্ট। আমি এটা মুছে দিই। কি বলছে? শো দ্যাট লিমিট এক্সটেন্স টু জিরো এক্সিস্ট। আপনাকে দেখাইতে বলছে, দেখান যে এই লিমিটটা এখানে এক্সিস্ট করে কিনা। তো এই এক্সিস্টেন্স চেকিং এর ক্ষেত্রে কি হবে? জাস্ট ওই যে কন্টিনিউটি চেকিং করছেন আপনারা গত ক্লাসে, কন্টিনিউটি চেকিং করছেন না, ওইখানে কি করছেন? তিনটা জিনিস চেক করছেন, এক্স গ্রেটার দ্যান এর জন্য, এক্স লেস দ্যান এর জন্য, আর এক্স ইকুয়াল টু এর জন্য। শুধু চেঞ্জ হবে এইটা, চেকিংটা লাগবে না, শুধু এই দুইটা চেকিং করতে হবে যদি বলে এক্সিস্ট করে কিনা। এই জন্য ওই ম্যাথটা আমি গতকালকে বুঝাইছি। যদি কন্টিনিউটি চেকিং বলে তাহলে কিন্তু আপনাকে এই তিনটা চেকিংই লাগবে। আর যদি কোনো ম্যাথ দিয়ে আপনাকে এরকম বলে যে শো দ্যাট এক্স টেন্স লিমিট এক্স টেন্স টু জিরো এভাবে এক্সিস্ট, যে এটা এক্সিস্ট করে কিনা, এই লিমিটটা এই ফাংশন এক্সিস্ট করে কিনা, তাহলে আপনি তখন কি চেক করবেন? আপনি জাস্ট ওইখানে তিনটা চেকিং করছিলেন, ওইখান থেকে জাস্ট এই একটা উঠাই দিবেন, এই একটা চেকিং লাগবে না। আপনি শুধু এই অপর দুইটা চেকিং করবেন, অপর দুইটা চেকিং করে দেখবেন যে ওই দুইটার মান একই আসতেছে কিনা। যদি একই আসে তাহলে বলবেন এইটা এক্সিস্ট করে, আর না হলে বলবেন যে এটা এক্সিস্ট করে না। যেমন দেখেন এই দুইটা বাটি একই, এই যে যেমন দেখেন আমারে বলছে শো দ্যাট এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এক্সিস্ট। তাহলে আমি কি করবো? ফার্স্টে আমি এক্স এর জিরোর জন্য বলছে, তাই না? তাহলে জিরো, তাহলে এখানে আমি একটা কাজ করি, এখানে আমি জিরো দিয়ে দিই। এখন এক্স টেন্স টু জিরো প্লাস এক্স টেন্স টু জিরো মাইনাস, এর জায়গাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে কি হবে? জিরো। এখানে কি হবে? জিরো। এখানে কি হবে? জিরো। এখানে হবে জিরো। এটা আসলে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য বের করবেন, এটা আসলে এক্স লেস দ্যান জিরোর জন্য বের করবেন। তাহলে দেখেন ফার্স্ট আপনি এটা বের করেন সে আগের ক্লাসের মতো, কি যখন এক্স গ্রেটার দ্যান জিরো তখন আগে ফাংশন থেকে কি রিটার্ন হয় সেটা বের করবেন। এই জন্য হোয়েন এক্স গ্রেটার দ্যান জিরো দেন এফ অফ এক্স ইকুয়াল টু কত। তাহলে এক্স গ্রেটার দ্যান জিরো হইলে এফ অফ এক্স থেকে আমার কি রিটার্ন হয়? এক্স গ্রেটার দ্যান জিরো কোথায়? দেখেন এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স গ্রেটার দ্যান জিরো, এই যে অন মাইনাস টু এক্স রিটার্ন হয়। তাহলে অন মাইনাস টু এক্স। এখন ঠিক ওই ফর্মুলাটা লিখবেন সেই আগের ক্লাসের মতো, শুধু ওই একটা চেকিং লাগবে না ইকুয়াল টুর, আর বাকি ওই জায়গা এক্সিস্টেন্স আসলে দুইটা চেকিং হয়, শুধু এই দুইটা, ইকুয়াল টুটা শুধু দিতে হয় না। তাহলে এই যে লিখবেন লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ। তাহলে এই যে সেটাই লিখছি আমি এখানে, এই যে লিখলাম। এখন আপনি জিরো প্লাস এইচ কোথায় বসাবেন? এই এক্স এ বসাবেন সেই আগের মতো। তাহলে অন মাইনাস টু ইন্টু জিরো প্লাস এইচ, সেই ক্যালকুলেশন করবেন যে ওয়ান পাইলেন। একইভাবে এখন আপনি নিচেরটা বের করবেন, নিচেরটা, ওই যে নিচেরটা, এই যে। তাই এটা কি এক্স লেস দ্যান জিরোর জন্য। তাহলে আমি আগে দেখবো এক্স লেস দ্যান জিরোর জন্য ফাংশন থেকে কোনটা বের হয়। এক্স লেস দ্যান জিরোর জন্য দেখবেন ফাংশন থেকে বের হয় এক্স লেস দ্যান জিরো, এক্স লেস দ্যান জিরো, এই যে অন প্লাস টু এক্স বের হবে। তাইলে আমি এই যে সেটাই লিখলাম, এই যে। তাহলে অন প্লাস জিরো, তাহলে এবার কি? এবার আসলে এইটা ক্যালকুলেশন করবেন, এই যে এটা, এটা। তাহলে জিরো মাইনাস এইচ, তাহলে জিরো মাইনাস এইচটা কোথায় বসাবেন? এক্স এ বসাবেন। তাহলে অন প্লাস টু ইন্টু জিরো মাইনাস এইচ, তাহলে অন মাইনাস টু এইচ, তাহলে অন মাইনাস টু ইন্টু জিরো ওয়ান। তাহলে এখন আমি কি দেখতেছি এখানে? এয়ার দেখেন দুইটা মানই আছে, উপরটা ওয়ান পাইছে, নিচেরটা ওয়ান পাইছে। ইকুয়াল টুটা শুধু চেকিং দিই নাই এখানে, কিন্তু কন্টিনিউটিতে আমাদের ইকুয়ালের জন্য চেকিং দেওয়া লাগে, আর এক্সিস্টেন্স চেকিং করতে বললে আমাদের দুইটা চেকিং দিতে হয়। তাহলে এই যে দুইটা মানে একই, তাহলে বলবো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এক্সিস্টস। আমাকে প্রশ্ন কি বলছিল? দেখান যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স এক্সিস্ট করে কিনা। তো এইরকম আপনাকে এখানে আরেকটা পয়েন্টও দিয়ে দিতে পারে, এই যে এন্ড কি আছে এখানে, Wait, এই যে এখানে দেখেন এক্স টেন্স টু জিরো জন্য বলছে, আবার এক্স টেন্স টু হাফের জন্য বলছে, বলছে এই দুইটাই এক্সিস্ট করে কিনা। তাহলে আপনি এই প্রথমটা কি করলেন? এক্স টেন্স টু জিরোর জন্য করলেন, এরপরটা আপনি কার জন্য করবেন? এই যে এক্স টেন্স হাফের জন্য করবেন, এক্স টেন্স হাফের জন্য করবেন। তাহলে কি হবে? চেঞ্জ দুইটা পয়েন্টও দিয়ে দিতে পারে। তাহলে এখানে কি হবে? এই জায়গাটা জিরো, জায়গাটা তখন হাফ হয়ে যাবে।
দুইটা পয়েন্ট দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি গত ক্লাসে ওইটা বুঝাইছি, যাতে আপনারা আজকের ক্লাসে আপনাদের বুঝতে ইজি। এই জন্য এটা আমি ডিটেলস করাবো না, শুধু একটা চেকিং লাগবে না, অন বাই ইকুয়াল টুটা, আর বাকি সব একই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে। যদি ধরেন এই এক্সিস্টেন্স চেকিং এর সময় একটা মজার প্রশ্ন করি, যে ধরেন দুই জায়গাতেই ইনফিনিটি ইনফিনিটি হয়েছেন, তাইলে তাইলে কি, ধরেন আমি বলতে চাই, এক মিনিট ওয়েট করেন। তাহলে এই যে, তাহলে এইগুলা বের করে ফেলবেন, তখন এটা আসলে এক্স গ্রেটার দেন হাফ এর জন্য টেস্ট হবে, আর এটা আসলে এক্স লেস দেন হাফ এর জন্য টেস্ট হবে। ওকে, তো এগুলো তো চেকিং আমি শিখাইছি ঠিক ওইভাবে, শুধু আমরা কিন্তু ইকুয়াল টুটা নিব না। যখন বলবে যে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা, তখন শুধু ইকুয়াল টুটা করা লাগবে না। আর কন্টিনিউটি চেকিং আসলে তখন আপনাকে গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল তিনটাই চেকিং দিতে হবে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েবিলিটির সময় বাম পক্ষান্তরক সহগ ডান পক্ষান্তরক সহগ দেখতে হয়। ওকে, এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, কন্টিনিউটি চেকিং, ডিফারেন্সিয়েবিলিটি চেকিং যেটাই ধরেন, সে এটা ধরেন এই জায়গাটা ক্যালকুলেশন করার সময় এটার ভ্যালু আসলো আপনার, ধরেন যে ভ্যালু আসলো ইনফিনিটি, এটা ক্যালকুলেশন ইনফিনিটি আসলো, এটা ক্যালকুলেশন করেও ইনফিনিটি আসলো। তা আমরা বলছি দুইটা ভ্যালু সমান হইলেই এরা এক্সিস্ট করবে। তাহলে এখন ইনফিনিটি পাইছেন, তাহলে কি এক্সিস্ট করে কি করে না, বলেন তো একজন? করে। কখনো না। ইনফিনিটি মানে কি এক্স্যাক্টলি বলতে পারেন? ইনফিনিটি অ্যাকচুয়ালি মানে কি? অসীম। অসীম স্যার। তা অসীম বলতে কি সেটাকে আপনি ডিফাইন করতে পারতেছেন? তো এইখানেই ম্যাজিক। অনেকে ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি বলে দেয়, বলে কি হ্যাঁ এটা কন্টিনিউয়াস। ভুলেও না, ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি যদি আসে বলবেন যে এটা কন্টিনিউয়াস না, কারণ ইনফিনিটি মানে কি অসীম। এখন কোথায় শেষ আপনি কি জানেন? আপনি তো জানেন না। তাহলে এখন কথা, যদি আপনার এরকম সংখ্যা আছে 2 ইকুয়াল টু 2, দুইটা সংখ্যা মিলে গেছে, কিন্তু এটা তো ফিক্সড হয়ে গেছে যে 2 ইকুয়াল টু 2। কিন্তু ইনফিনিটি যখন আসবে সেখানে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি, বলতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনি আবার ইকুয়াল টু মনে করে বললেন না যেটা কন্টিনিউয়াস। ইনফিনিটি ইনফিনিটি আসলে সব জায়গায় বলবেন না এরা কন্টিনিউয়াস না, বা এক্সিস্টেন্স আসলে বলবেন না এরা এক্সিস্ট করে না। আপনি এটা মনে করেন না যে একই বলতে ইনফিনিটি আইছে ইনফিনিটি আইছে একই, এটা কখনোই না। ধরেন ওই পদ্মায় পানি আছে, অসীম পানি আছে, এখন যমুনাতেও পানি আছে, তাই অসীম পানি আছে দুইটাতেই, কিন্তু দুইটার পানির পরিমাণ কি সেম? সেম না। তাহলে আপনি কিভাবে সমান বললেন? অসীম, আপনি ক্যালকুলেশন করতে অসীম আছে, বুঝলাম। তো এই ইনফিনিটি ইকুয়াল টু কখনো ইনফিনিটি আপনি বলতে পারেন না। যদি এক্স্যাক্টলি ভ্যালুটাকে 2 ইকুয়াল টু 2, 3 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 5, -1 ইকুয়াল টু -1 এরকম থাকলে ঠিক আছে, কিন্তু ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি এটা কখনোই ভ্যালিড কোনো কথা না। এটা দিয়ে আবার মনে করবেন না যারা কন্টিনিউয়াস বা এরা এক্সিস্ট করে। বি কেয়ারফুল, এই যে জিনিসটা আপনাদেরকে জানার দরকার ছিল। ওকে, তো আমাদের মোটামুটি আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল। আজকে আমরা দুইটা টপিক শেষ করলাম, ইনডিটারমিনেট ফর্মস বাই ইউজিং এল হসপিটাল রুলস অ্যান্ড লিমিটেড একটা চ্যাপ্টার শেষ করছি। ওকে, তো কারো কি কিছু বলার আছে? আমরা তাহলে অন্য কথায় যাব, আমাদেরকে আজকে একটু জরুরি কথা বলতে হবে, কারণ অলরেডি আপনাদের পরীক্ষার ডেট দিছে। কারো কিছু বলার আছে এখানে? আর স্যার আমাদের রেকর্ডিং গুলো একটু দিয়ে দিলে ভালোই তো। আমি আজকে রেকর্ডিং আমি মিস করছি। রেকর্ডিং দিব, রেকর্ডিং দেওয়ার অনেক পলিসি আছে, সেগুলো আমি আজকেই আলোচনা করব, সমস্যা নাই। আজকে যে 2 চ্যাপ্টার বুঝাইছি, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আগে সেটা বলেন, আমি বাকি কথায় পরে যাচ্ছি। না স্যার, বাকি কথা যেতে পারেন। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিং টেস্টটা করে দিচ্ছি, আপনারা থাকেন, আপনাদের সাথে আমার কথা আছে। ওকে।